মাসুদাবাকে আমি ইয়েতে দিয়ে দেবো, ওই যে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিব, কাইন্ডলি একটু শেয়ার করার জন্য বলবেন প্লিজ। আচ্ছা। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 15,80,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবারও আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর একই সাথে দেশে নারী নির্যাতন, বেকার সমস্যা ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের হতাশা বিরাজ করছে। আজকের বিষয় কোভিড-19 ও সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মাসুদা এম রশিদ চৌধুরী এমপি। আমাদের সাথে সংযুক্ত হবেন সাবেক সাংসদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি নবীন নওয়াজ। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্র নেতা, সাবেক সাংসদ অ্যাডভোকেট নওয়াজ আলী আল্লী। আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল সোসাইটি ইউকে সভাপতি ডাক্তার রফিকুল হাসান খান জিন্না। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান রিপন দাস। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপের শুরুতে আমি যাব আমাদের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান রিপন দাসের কাছে কোভিড-19 এর সর্বশেষ আপডেট জানতে। ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় যে সময়টা বিরাজ করছে সেটা হলো এই অঞ্চলে এখন শীতের প্রবণতাটা বেড়ে গেছে। রিপন দা একটু জোরে বলতে হবে, আমরা খুব আস্তে শুনতে পাচ্ছি। এখন এখন শোনা যাচ্ছে? জি, খুব আস্তে, একটু জোরে বলেন প্লিজ। শীতের প্রকোপটা কিন্তু অনেক বেড়ে গেছে এই গত কয়েকদিনে। তো এই তাপমাত্রা হয়তো আরো নেমে যেতে পারে এরকমই আশঙ্কা করছেন আবহাওয়া অফিস থেকে। আমরা গত দুদিনেও কিন্তু ওই সূর্যের কোনো সেই রকম দেখা পাইনি, পরিবেশটা এরকমই অবস্থা রয়েছে। তবে এই সময়ে কিন্তু যে বারবার সতর্ক করা হচ্ছে যে বর্তমানে যে ভাইরাসের কথা বলা হচ্ছে করোনা ভাইরাসের, সেটা কিন্তু এক ধরনের মানে বেশি পরিমাণে একটা চাপ পড়তে পারে, এই ধরনের কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তো এই পর্যায়ে কিন্তু এখন মানুষজন সচেতনতার জায়গার কথা যদি বলি, সেই বিষয়ে কিন্তু এখনো মানুষ ওই রকম খুব একটা যে সতর্কতা নিয়ে বাইরে চলাফেরা করছে তা কিন্তু আমাদের নজরে পড়েনি। আমরা কিন্তু বারবার দেখেছি যে মানুষ মাস্ক ব্যবহার করছে, কিন্তু সেই সংখ্যাটাও খুবই কম। বেশিরভাগ মানুষই মুখের নিচে কিংবা পকেটে রেখে মাস্ক ব্যবহার করছে। যখন প্রশাসন ধরছে তখন বলছে যে হ্যাঁ আমার কাছে মাস্ক আছে, আমি মাস্ক ব্যবহার করছি। কিন্তু এটা কিন্তু মানে স্বাস্থ্যের নিয়ম মেনে, যে সঠিক নিয়ম নীতি মেনে যে মাস্ক ব্যবহার করা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর পাশাপাশি যে আরো যে মানে লোক সমাগম, শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব যেভাবে মেনে চলার কথা বলা হোক না কেন, এই ধরনের কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এই পর্যায়ে থেকেও আজ বাংলাদেশেও কিন্তু মৃত্যুর সংখ্যা কম নয়। গত 24 ঘন্টায় প্রায় 37 জন ব্যক্তির মৃত্যু হয়েছে এই করোনা ভাইরাসের কারণে। এই নিয়ে মোট মৃত্যু কিন্তু বাংলাদেশে প্রায় 6,967 জনের মতো। আর নতুন আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,861 জনের মতো। এই নিয়ে মোট আক্রান্ত কিন্তু 48,500, 4,85,965 জনের মতো। তো এই অবস্থা থেকে তারপরেও কিন্তু মানুষ সুস্থ হচ্ছে। এই নিয়ে মোট 24 ঘন্টায় সুস্থ হয়েছে প্রায় 4,486 জন। মোট সুস্থ কিন্তু 4,10,452 জনের মতো। আর মোট পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় 16,265 জন। আর এই নিয়ে মোট পরীক্ষা দাঁড়িয়েছে 29,27,929টি পরীক্ষা। তো এই অবস্থা থেকে কিন্তু বাংলাদেশের পরিবেশের কথা যদি বলি, যে করোনা ভাইরাসের প্রভাব কিন্তু ওই শুরুতে যেরকম ছিল এখনো কিন্তু সেই পরিমাণ ধীরে ধীরে আবার বাড়ছে। তো এই জায়গা থেকে বারবার সতর্ক করা হচ্ছে, প্রশাসনের থেকে বারবার বিভিন্নভাবে ভ্রাম্যমাণ চালানো হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমরা বিভিন্ন অফিসগুলোতে গিয়ে দেখেছি যে লেখা আছে কিন্তু তারা যে লিখে দিয়েছে যে নো মাস্ক নো সার্ভিস, মানে মাস্ক ছাড়া কোনো অফিসার কোনো গ্রাহককে সেবা দিচ্ছেন না, এই ধরনের বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এই দিক দিয়ে সতর্কতার জায়গাটা মোটামুটি কিন্তু টেলিভিশন বলি, গণমাধ্যম বলি, সব জায়গাতে কিন্তু প্রচারের জায়গাটা কিন্তু অনেক বেড়েছে, কিন্তু মানুষ কিন্তু সেভাবে সচেতন হয়নি।
আরেকটা বিষয় বলে রাখি যে এই শীতের কারণে একটু যদি আমি মহাসড়কের কথা বলি, আমাদের এই অঞ্চলে কিন্তু 14টা জেলার গাড়ি যাতায়াত করে ঢাকা রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। শীতের কারণে যেভাবে কুয়াশা পড়ছে, মানে রাস্তাঘাট এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে রাতের অন্ধকারে গাড়ি চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। কুয়াশার প্রভাব বেশি বেড়ে গেছে, যার কারণে কিন্তু রাস্তায় দুর্ঘটনার প্রবণতা বেড়ে গেছে। তো এই দিক দিয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও কিন্তু কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, নিরাপত্তার জায়গাগুলো বারবার বলা হচ্ছে। আর এই যদি আমাদের উত্তর অঞ্চলের কথা বলি, বিশেষ করে রংপুর, নীলফামারী, ওইদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে ওইদিকে কিন্তু শীতের প্রভাব আরো বেশি, বগুড়ার এই অঞ্চলের থেকেও। তো আগামীতে এটা শীতের প্রভাব আরো বাড়বে এই ধরনের কথা বলা হচ্ছে। ডাক্তারের পক্ষ থেকে কিন্তু চিকিৎসা থেকে বলা হয়েছে যে ছোট শিশুদের, বয়স্ক ব্যক্তিদেরকে গরম জায়গায় রাখতে হবে, তাদেরকে বেশি অতিরিক্ত যত্ন নিতে হবে, এবং এছাড়াও যারা সাধারণ মানুষ বাইরে ঘোরাফেরা করছেন তারাও যেন শীতের বিষয়টা বেশি গুরুত্ব দিয়ে কিন্তু পোশাক পরেন এবং সেইভাবে যেন চলাফেরা করেন, কারণ ধন্যবাদ। এই শীত ধন্যবাদ রিপন দাস, আবার আসবো আপনার কাছে। ধন্যবাদ। আমি এখন যাব, আমাদের সাথে আছেন বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার, যিনি দীর্ঘদিন বিশেষ করে যুক্তরাজ্যে প্রায় 3-4 দশক যাবত তিনি চিকিৎসা দিয়ে আসছেন, এবং বর্তমানে রিটায়ার্ড, বাট উনি কোভিড নিয়ে মূলত একটা গবেষণা করেন, তথ্য রাখেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল স্কুল ইউকের সভাপতি ডক্টর রফিকুল হাসান খান জিন্না। জিন্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জিন্না ভাই, আমরা জানি যে কোভিড এর ভ্যাকসিন গত মঙ্গলবার থেকে বাংলাদেশে ইউকেতে দেওয়া শুরু হয়েছে, এবং অনেকেই নিচ্ছেন কোভিড এর ভ্যাকসিন। এবং আজকে কানাডা এবং যুক্তরাষ্ট্র বলছে যে যে ভ্যাকসিন যুক্তরাজ্যে দেওয়া হয়েছে, সেই ভ্যাকসিনটা কানাডাতে ব্যবহার করা হবে। তো ভ্যাকসিন ব্যাপারে যে একটু বলেন। আর একই সাথে আমরা জানি যে কোভিড এর ব্যাপারে আপনি বিভিন্ন মানে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। আমরা যদি একটু সর্বশেষ অবস্থাটা জানান প্লিজ। একটু আনমিট করতে হবে জিন্না ভাই। ধন্যবাদ রূপক। বেশ কিছুদিন পরে আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আর যারা প্যানেলে আছেন এবং যারা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। কোভিড ভ্যাকসিনের আপনি যে আপনার উপস্থাপনার প্রথমেই বলেছিলেন একটি, যে পৃথিবীতে 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। এ ব্যাপারে একটি কথা আছে, কারণ সেটা হচ্ছে যে আসলে এই সংখ্যাটি হয়তো সম্পূর্ণ সঠিক না, এর চাইতেও বেশি লোক মারা গেছে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রেই মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত, এই 4টি বা 5টি মাস, সেখানে অন্য বছরের তুলনায় 2019 সালের তুলনায় প্রায় 250,000 লোক বেশি মারা গেছে। এবং তারা বলছে যে এদের মধ্যে বেশিরভাগই মৃত্যুর কারণের সঙ্গে কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি, কাজেই অনেকেই আনটেস্টেড লোক মারা গেছে। কাজেই এই তথ্য অনুযায়ী আন্তর্জাতিক গবেষণাকারীদের মতে যে 1.5 মিলিয়ন বললেও এর মৃত্যু সংখ্যা অনেক বেশি, হয়তো এর সাথে দ্বিগুণ হতে পারে। অর্থাৎ যেখানে 4টি মাসে তথ্যে দেখা গেছে, এবং তারা ভাবছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশে যেখানে তথ্য সংগ্রহ করা হয় সেখানে এই অবস্থা। কাজেই এটা একটা ভীষণ বড় মহামারী সমগ্র বিশ্বকে আক্রান্ত করেছে। এবং আমি যখন বাংলাদেশের 6,000 দেখি, তখন স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠে, বা 7,000 লোক মারা গেছে, যে এই তথ্যটা কি সম্পূর্ণ সঠিক কি না। হয়তো সরকারিভাবে হয়তো সেটা যতটুকু তথ্য পেয়েছে তার ভিতরেই হয়তো সরকার বলেন, কিন্তু জিনিসটাকে জানার ব্যাপারে দরকার আছে। প্রচুর লোক আনটেস্টেড মারা গেছে যাদের সম্পর্কে। তো এই যে বর্তমান যে অবস্থা, সেখান থেকে উত্তরণের উপায় কি, এই উত্তরণের উপায়ের কথাটাই সমগ্র বিশ্বে ভাবছে, শুধুমাত্র আমার দেশের নয়। এই যুক্তরাজ্যে এটা হচ্ছে, একটা হচ্ছে এটার প্রতিরোধ করা, প্রতিশোধের ব্যবস্থা করা, চিকিৎসা,
এবং পরবর্তী পর্যায়ে যার তার পরিণতি সেটার অবস্থা কি, এবং দেশের অর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো দেশে এটা একটা অত্যন্ত মূল্যবান শিক্ষণীয় পরিস্থিতি সৃষ্টি করেছে। যে কথাটি বলা হয়েছিল যে 100 বছর আগে স্প্যানিশ ফ্লুতে যে সংখ্যক লোক মারা গেছে, সেই সংখ্যক লোক আজকে পৃথিবীর বিজ্ঞান প্রযুক্তির উন্নতির পরেও তার পরিণতি কি অবস্থা হবে সেটার থেকে আমাদের শিক্ষা হয়তো অনেকটা নেওয়ার সময় এসেছে এবং অনেকে নিচ্ছেও সেটা। তো যে কথাটি বলা হয়েছে যে আপনার প্রতিষেধক শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমেই কি সম্ভব, এখানে সামাজিক অবস্থা যেটা সেটাকে বিবেচনা করে বিভিন্ন দেশে নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে যেটা করা হয়েছে যে আমি যা দেখি পত্রপত্রিকায় এবং যে আপনার আইসোলেশন, তারপর নিরাপদ দূরত্ব, তারপর হচ্ছে মাস্ক ব্যবহার, হাত ধোয়ার ব্যাপার যেগুলো বলা হয়েছে স্বাভাবিক স্বাস্থ্যগত কারণে, এবং সাধারণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির সঙ্গে এটার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। সেখানে অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে যে উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের যে লিমিটেশন আছে সেটা আমরা দেখেছি। তবে একটি মাত্র জিনিস, আরো একটি জিনিস দেখার দরকার আছে যে সংক্রমণটা কিভাবে চলে। আমরা সাধারণত পশ্চিমা বিশ্বে আমরা বলি আর রেট বা রিপ্রোডাকশন রেট হিসাবে, একজন সংক্রামিত হলে 3 জন আরো সংক্রামিত হয়। এটা নিউজ বৈজ্ঞানিকরা যুক্তরাজ্যে এখানেও আমাদের সায়েন্টিস্টরা এই ব্যাপারে প্রশ্ন তুলেছে যে এটা এই আর রেট কি আসলেও কি সঠিক, বা ডিসেমিনেশনের রেট যেটা বলা হয়, সেই জন্য নতুন একটি সংজ্ঞা করা হচ্ছে, সেটা হচ্ছে ডিসেমিনেশন রেট অর কে রেট বলা হচ্ছে। এর মানে অর্থাৎ হচ্ছে যখন দেখুন আপনার সাউথ কোরিয়ার একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, সেখানে একটি লোক একটি চার্চে যাওয়ার ফলে সেই চার্চের মাধ্যমে সংক্রমণটা সেই অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটাকে বলে সুপার স্প্রেডার। তো এই সুপার স্প্রেডার দেখা গেল যে 80 জনের মধ্যে 10 জন লোক মাত্র সংক্রমণের জন্য এই সুপার স্প্রেডারের কাজ করে, এবং এই সুপার স্প্রেডার বার করার জন্য এবং কি কি পরিস্থিতি এই স্প্রেড করার জন্য সহায়ক হয়। যেমন তারা বলছে যে ক্লোজ এলাকাতে একটা আবদ্ধ ঘরে, সেটা পার্লামেন্টই হোক, সেটা কোনো জনসভাই হোক, সেটা সবচেয়ে বেশি সুপার স্প্রেডিং এর জন্য এফেক্ট করে। তাহলে হয়তো অনেকে বলছেন যে মানববন্ধনের মাধ্যমেই বেশি স্প্রেড করে, না একটি মিটিং এর একটি কনফাইন্ড এলাকাতে বেশি স্প্রেড করে, বা একটা পরিবারের মধ্যে যেটা করে সেটার ব্যাপারেও আমাদেরকে দেখার প্রশ্ন আছে। হ্যাঁ, মাস্কের ব্যাপারে সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেটি একটি মাত্র পদক্ষেপ, কিন্তু সেলফ ডিস্টেন্সের কোনো লক্ষণ আমি বাংলাদেশে দেখছি না। এরপরে আসছে পার্সোনাল হাইজিন, হাত ধোয়ার ব্যাপারে, সেখানে অ্যাডিকুয়েট অবস্থা কি আছে বা তারা কিভাবে করছে সে ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ আছে যেভাবে এটা চলছে, এবং সেলফ ডিস্টেন্সের আমাদের দেশে আদৌ রক্ষা করা সম্ভব কিনা সেটা নিয়ে সবারই ভাবার দরকার আছে। তারপরে আসছে প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন। এই আপনার অনুষ্ঠানেই আমি 3-4 মাস আগেই বলেছিলাম যে দেখুন ভ্যাকসিন কিন্তু আসবে, এখন থেকেই সরকারের সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ যারা গবেষণা করছে তাদের সঙ্গে পার্টনারশিপ করতে হবে। তাদের সঙ্গে পার্টনারশিপ করা, আমি জানি না বাংলাদেশ কতটুকু পার্টনারশিপ করেছে, কিন্তু যতটুকু আমি সংবাদ পাচ্ছি কারোর সঙ্গে এই পার্টনারশিপে বাংলাদেশ যায়নি। তার ফলে আজকে যে সমস্ত ভ্যাকসিন গুলো দুনিয়াতে চলছে, 4টি ভ্যাকসিন ওয়েস্টার্ন কান্ট্রিজে পশ্চিমা দেশগুলো নিয়ে অ্যাকসেপ্ট করেছে, আর এটার ভেতর চাইনিজ ভ্যাকসিনটাকে সাইনোভ্যাকেরটা করা হয়নি। আপনারা বিজ্ঞানীগতভাবে জানেন যে 2টো ধরনের ভ্যাকসিন ভাবে তৈরি হচ্ছে। একটা হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ mRNA ভাইরাসের স্ট্রাকচারের উপর। আমরা যদি কদম ফুলের মতো মনে করি, একটা কদম ফুলের এক্সাম্পলটা দিচ্ছি কারণ আমার ছোটবেলা হঠাৎ করে মনে হলো
কদম ফুলের যে পাপড়িগুলো আছে, ফুলের যেগুলো, সেগুলো না আপনার হচ্ছে একটা স্পাইকের মতো, ঠিক যেন করোনা ভাইরাসের মতো স্পাইকের মতো। এই mRNA ভ্যাকসিন যেটা আপনার ফাইজার বায়োইনটেক করেছে, ওটার ওই স্পাইকটা, ওই পাপড়িটাকের মতনটাকে স্ট্রাকচার নিয়ে এটা শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সিনথেটিক স্ট্রাকচার, তারপরে ভাইরাস অ্যান্টিভাইরাল অ্যান্টিবডি তৈরি করছে। এটা একটা সম্পূর্ণ অভিনব, নতুন, এর আগে কোনোদিন এটা ব্যবহার হয়নি। কিন্তু সমস্যা দেখা গেছে দুটো, বায়োইনটেক আর আপনার হলো মডার্নার ভ্যাকসিনে। এই দুটো মডার্ন, আমি বায়োইনটেকের কথা বলি, এটা মেইনলি অর্থলগ্নি করেছে ফাইজার, আর তৈরি হচ্ছে বেলজিয়ামে, আবিষ্কার করেছে বিজ্ঞানী, তুরস্কে জন্ম নেয়া একটি বিজ্ঞানী, আর ম্যানুফ্যাকচার হচ্ছে ব্রাসেলসে, কিন্তু অর্থলগ্নি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। মডার্নাও তাই। মডার্না যেটা করেছে সেটার ম্যানুফ্যাকচার হবে সুইজারল্যান্ডে, লঞ্জা বলে একটি বড় ল্যাবরেটরি আছে, সেখানে হবে। তো এটা একটা আন্তর্জাতিক অবস্থা, এবং এই বায়োটেকের এই যে ট্রায়ালগুলো যেটা চলেছিল, সেটা ইনক্লুডিং চায়নায় পর্যন্ত এটার পার্টিসিপেট করেছে। আর কনভেনশনাল ওয়েতে যেটা চলছে সেটা হচ্ছে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকা ভাইরাসের জন্য, এবং চায়নায় অ্যাডিনোভাইরাসের ব্যবহার করে যেটা করছে সেটা কনভেনশনাল ওয়েতে একটা পরীক্ষিত সিস্টেমের মাধ্যমে করছে। আর এই অর্থলগ্নিটার মধ্যেও রয়ে গেছে একটা শুভঙ্করের ফাঁকি, অর্থাৎ ফাইজার করছে যে ল্যাবরেটরিটা যেটা করছে, সেটা সেই ভ্যাকসিনটাকে আপনি -20 মাধ্যমে সেটাকে রক্ষণ করতে হবে। ফাইজার এবং এই বায়োইনটেকের যে ভাইরাস, যেটা ফাইজার বায়োইনটেকের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আর মডার্নার এটাকে -70 মিনিমাম 90°, ওরা 80° বলছে, তাতে প্রিজার্ভ করতে হবে এবং 4 বার হ্যান্ডেল করতে পারবে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং থেকে আরেকটা ইয়ের মধ্যে গাড়িতে ওঠানো, তারপর সেখান থেকে যেখানে হাবে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে তারপর হচ্ছে এই 4টার বেশি আপনি হ্যান্ডেল করতে পারবেন না, ভ্যাকসিনের এফিকাসি চলে যাবে। আর অন দ্য আদার হ্যান্ড অ্যাস্ট্রাজেনিকা বা আমেরিকা চায়নার যেটা সাইনোভ্যাকের যেটা আছে, সেটা আপনার নর্মাল ফ্রিজেও আপনি রাখতে পারেন, সেখানে আছে। আর অর্থনগরীর ব্যাপারটা আমি যেটা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। ফাইজারের যে তখন যে বায়োটেকের যেটা এটা ছিল, মডার্নার যে শেয়ার প্রাইস ছিল আমেরিকায় তখন $19 ছিল। যেই মুহূর্তে তারা 95 ডিক্লেয়ার করলো, ওদের এখন সেটা $500 চলে গেছে একটি ইয়ের জন্য, এবং তারা প্রচুর পরিমাণে লাভ করছে এর মাধ্যমে। এবং তার ফলে হচ্ছে কি, আর দামও প্রচন্ড, এবং এটাকে সংরক্ষণ করাও অসুবিধা। সেদিক দিয়ে আমরা বাংলাদেশের, আমি যেটা দেখেছি, সরকার বোধহয় ভাইরাস ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছে, তাও সেটা তৃতীয় মাধ্যমে। 4 মাস আগে আমরা যে কথাটি বলেছিলাম বিজ্ঞানীদের ভাষায়, যে যদি আমরা তখন অক্সফোর্ড এইটার মধ্যে জুলাইয়ে জয়েন করতাম, তাহলে আজকে আমাদের আরেকটি কোম্পানির মাধ্যমে $3 ভ্যাকসিন $5 হয়তো কিনতে হতো না। আমরা হয়তো এটা তৈরি করতে লাগে 69 পেন্স, ম্যানুফ্যাকচার করে বটলিং করতে সব মিলিয়ে $3 মতো পড়ে, আর আমাদের এখন কিনতে হবে সেটা $5। এই পয়সাটা তো আমাদের জনসাধারণ যাচ্ছে, কিন্তু তখন যদি আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা যারা আছেন বা সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটা নেওয়া হতো, তাহলে হয়তো আমরা, কারণ আমরা আমাদের দেশের জন্য প্রযোজ্য সবচাইতে ভালো হবে যেটা হয় চায়নার সঙ্গে আমাদের যদি করতাম, যেমন ইন্দোনেশিয়া 1.5 মিলিয়ন ডোজেস অলরেডি তারা রিসিভ করেছে। এগুলো হচ্ছে ফেজ 3 ট্রায়ালের ভ্যাকসিন। কাজেই সেখানে আমাদের
আজকে ভেবে দেখতে হবে বাংলাদেশের যে কোম্পানিটা আনছে এটা বাংলাদেশে বাজারকরণ করবে, সেখানে সরকারের এই নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের দেখতে হবে যে তাদের যে সামাজিক দায়িত্বটা রয়েছে সেখানে তারা কিভাবে পালন করছে। ধন্যবাদ জিন্না ভাই, আবার আসবো আপনার হ্যাঁ। কাছে। ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এবং আমরা প্রথম থেকে, আমরা বিশেষ করে প্রবাস দর্পণ আমরা যখন প্রথম থেকে যে প্রোগ্রাম করতেছিলাম, জিন্না ভাই বলতেছিলেন যে কথাগুলা আজকে অনেকটা বাস্তবায়িত হয়েছে। যে কথাগুলো যে বাংলাদেশ সরকার তখন তো ভূমিকা নেওয়া উচিত ছিল যে কিভাবে ভ্যাকসিন পাবে, এবং এই কথাগুলো কিন্তু রফিক হাসান খান জিন্না ভাই আমাদের অনুষ্ঠানে বলে আসছিলেন। কিন্তু আজকে হয়তো সরকারও তো অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছতে পারতো, যে আগ থেকে যোগাযোগ করতো, আগ থেকে যদি সেই সব কোম্পানির সাথে যদি কোনো কোম্পানির চুক্তি করতে হতো, সরাসরি পাওয়ার একটা সম্ভাবনা ছিল। ধন্যবাদ জিন্না ভাই, আবার আসবো আপনার কাছে। আমি এখন যাবো, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক বদরুল্লাহ কলেজের সাবেক বিপি, সাবেক সাংসদ অ্যাডভোকেট নওয়াজ আলিমা আল্লিয়াপা। আল্লিয়াপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আল্লিয়াপা, আমরা জানি আজকে সকাল থেকে, হ্যাঁ, আপনি মানে বলছিলেন যে আপনার মনটা খারাপ, বিশেষ করে আপনারা জানি যে ফরিদপুর পৌরসভা নির্বাচন হচ্ছে, ওই নির্বাচনে আপনি নিজেও গেছিলেন প্রচারে। নির্বাচনে আপনি বলছিলেন যে সমস্যা হচ্ছে, নির্বাচনে কারচুপি হচ্ছে বা এই কথাগুলো বলছিলেন। একই সাথে আমরা জানতে চাবো যে সমসাময়িক বিষয়ে, যে এখান কোভিড এর মহামারী চলছে, একই সাথে বাংলাদেশে বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের কিন্তু একটা মারাত্মক মানে হতাশা বিরাজ করছে। আমরা দেখি বেকারের সংখ্যা প্রায় 50% বেকার হয়ে গেছে। কি বলবেন আপনি? একটু আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ রূপক দা আপনাকে। যারা শুনছেন, আমাকে দেশ এবং বিদেশের সকলের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা। আজকে আপনি বলেই ফেলেছেন যে মন খারাপ নিয়ে আছি, এটা অফলাইনে আপনার সাথে আলোচনা করেছিলাম। তো আজকে তো বাংলাদেশে কোভিড মহামারী আকারে আসছে, কেউ বলছে এটা দ্বিতীয় স্টেজ, কেউ বলছে প্রথম ধাপই কাটেনি, তো দ্বিতীয় ধাপ কি করে আসলো। যাই হোক, শীতে এটা বাড়বে, সারা পৃথিবীর বিশেষজ্ঞরা তাই বলে আসছিল। আমি একটু কোভিড থেকে শুরু করে যাচ্ছি। আজকে প্রায় মারা গিয়েছে অলরেডি হলো 15 লাখের উপরে সারা বিশ্বে, আর বাংলাদেশে মারা গিয়েছে বলা হচ্ছে যে 7,000 লোক। তো এই মৃত্যুর মধ্যেও কিন্তু অনেকটা মানে তথ্য বিভ্রান্ত রয়েছে বলে আমরা মনে করছি। বাংলাদেশে যে লোক যে হারে মারা যাচ্ছে বা যে হারে আক্রান্ত হচ্ছে, সেই হারে কিন্তু আমরা মোটেও সচেতন নই, এখনো অবধি সচেতন নই। হয়ে তো গেল আজকে সেই কত বছর, মানে কত মাস চলছে, আজকে ডিসেম্বর, সেই মার্চ থেকেও যদি ধরি তাহলে দেখবেন যে অনেক বেশি সময় চলে গেছে, কিন্তু আমরা এখনো এতটাই অসচেতন যে আমরা মাস্ক পরাটাও এখনো আত্মস্থ করতে পারি নাই। ঘনবসতি এলাকাতে আমি একটি নির্বাচনে গিয়েছিলাম। আপনি জানেন যে এই আজকে 10 ডিসেম্বর, আজকে বিশ্ব মানবাধিকার দিবস বলা হয়। এই দিবসে মানে মানবাধিকার বাংলাদেশে এতটাই ক্ষুণ্ণ হয়েছে যে মানুষ তার ভোটের অধিকারটাও হারিয়ে ফেলেছে। আজকে ফরিদপুরের উপনির্বাচনে আমি ওখানে কাজ করেছিলাম। আমি মূলত এজেন্ট ট্রেনিং করাই, ইভিএম সিস্টেমে কিভাবে মানে ভোট গ্রহণ হবে এবং শেষ পর্যন্ত কিভাবে ভোটের সিস্টেমটা, এটা আমরা ইভিএম পদ্ধতিতে বুঝিয়ে থাকি। তো আমি ওখানে 67টা কেন্দ্রের যতগুলো বুথ আছে, প্রায় 1.5 লাখের উপরে ভোট। তো এখানে নিরলস ভাবে কয়েকদিন ধরে পরিশ্রম করে যেটা দেখেছিলাম যে বাংলাদেশের জনগণ মানে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আকুল হয়ে আছে। তাদের ব্যাকুল আহ্বান যে এই করোনাতে মানুষ তার কর্ম হারিয়েছে, মানুষ তার বাসস্থান হারিয়েছে, ঢাকা শহর ছেড়ে অনেকে দেশে চলে গিয়েছে, কৃষক থেকে দিনমজুর কেউই ভালো নেই। এখানে বাংলাদেশে প্রায় 26টি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। অতি সম্প্রতি 6টি চিনির কল বন্ধ হয়ে গিয়েছে, আবার 3টি চিনির কল বন্ধ করবার ঘোষণা আজকে এসেছে। তো এত এত মানে কর্মক্ষম মানুষরা, এত যারা কাজ করে খেটে খাওয়া মানুষরা, তারা কিন্তু এই সব জায়গায় প্রচুর মানুষ আজকে বেকার হয়ে আছে। কর্মসংস্থানের জায়গা নতুন তৈরি তো হচ্ছেই না, বরং সব কর্মসংস্থানের জায়গাগুলি সংকুচিত হয়ে আসছে। আজকে গুলিস্তান মার্কেটে মানে
দেখবেন যে প্রায় 911টা, আমি একটু আগে পেপার দেখছিলাম, 911 জন ব্যবসায়ী আজকে পথে বসেছে, তারা রাস্তায় বসে হাউমাউ করে চিৎকার করছে, অব্যবস্থাপনার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে। আজকে 250 কোটি টাকা এই গুলিস্তান মার্কেটের এই এই 911টা দোকানকে তারা মানে অন্যায়ভাবে ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, এবং 250 কোটি টাকা লেনদেন হয়েছিল। আজকে ঢাকা শহরকে আজকে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। আজকে বলা হয় যে প্রত্যেকটা স্প্যান বসে পদ্মা সেতুতে, আর প্রত্যেকটা শিরোনাম হয়ে যায় সেদিন, সারাদিন এই খবরই প্রচার হতে থাকে। আর আমাদের বন্ধুরা, যারা সরকারি দলের বন্ধুরা কিংবা যারা সহযোগী বন্ধুরা, তারা কেবল আওড়াতেই থাকে বাংলাদেশ তিলোত্তমা হয়ে গেছে, মানে ঢাকা শহরটাও যেন তিলোত্তমা শহর হয়ে আছে। আজকে দেখেন যে এই ঢাকা শহরে 273 হচ্ছে দূষণের মাত্রা, মানে এই সর্বদূষণ শহরকে যদি ধরা হয়, তো সেটা হচ্ছে আমার সেই প্রিয় ঢাকা শহর। যে প্রিয় ঢাকা শহরে আমি উন্মুক্ত হাঁটতাম, চলতাম, ফিরতাম, সেই শহরটি বিশ্বে আজকে দূষণের প্রথমতম স্থান। দিল্লিতেও দ্বিতীয় স্থান, কিন্তু দিল্লিতে দূষণের বায়ু দূষণের মাত্রা হচ্ছে 242। খুব খারাপ লাগে যখন দেখি যে বাংলাদেশ রাষ্ট্রটি যে কারণে স্বাধীন হয়েছিল, সেই অধিকার, গণতান্ত্রিক অধিকার মানুষ বহু আগেই হারিয়ে ফেলেছে। আজকে ভোটের অধিকার নাই। আজকে যে কোনো জায়গায় আপনি রিপোর্টে দেখবেন আজকে ভাস্কর্য নিয়ে বাংলাদেশ উত্তাল করা হচ্ছে। এর পেছনেও মদত রয়েছে, এর পেছনেও এক একটা ইস্যু তৈরি আর এক একটা ইস্যু ধামাচাপা দেওয়া, এভাবেই চলছে। কারণ ভোট ভাত আর মানুষের যে মানবাধিকার, সেটা এতটাই লুণ্ঠিত হয়েছে যে নতুন নতুন ইস্যু তৈরি ছাড়া চলাটা মুশকিল। সারা পৃথিবীময় ফ্যাসিস্ট যে শাসক গোষ্ঠী থাকে বা ফ্যাসিস্ট যে সরকার থাকে, সেই সরকারের একটা চরিত্র থাকে, সব সময় মানুষকে বিভ্রান্তিতে ফেলা, আসল তথ্য জানতে না দেওয়া, মানুষকে তার ফ্যাসিবাদী চরিত্রই হচ্ছে তার কিছু গুন্ডা পান্ডা লালন পালন করা, এবং সংবাদপত্র কে কুক্ষিগত করা, কিংবা মানুষের যে সত্য যে প্রকাশের যে পথগুলি, সেইগুলিকে একেবারেই মানে কি বলে, একেবারেই সেই সব জায়গায় হাত দেওয়া এবং সংকুচিত করে ফেলা, মানুষের অধিকারকে সংকুচিত করে ফেলা। আপনি জানবেন যে মুরাল নিয়ে আজকে যা হচ্ছে, এই ভাস্কর্য নিয়ে, আমি মাত্র কয়েকদিন আগে দেখলাম যমুনা টিভিতে একটা অনুসন্ধান রিপোর্ট আর কি দেখলাম, যে রাঙামাটিতে দেখাচ্ছে যে একটা বঙ্গবন্ধুর একটা মুরালে, সেখানে বাজেট ছিল 4 কোটি টাকা, সেটাকে 8 কোটি টাকা পরবর্তীতে ধার্য করা হয়েছে। আর অনুসন্ধানে জানা গেছে যে ভাস্কর্য তৈরি যারা করছে, সেই ভাস্কর শিল্পীদেরকে 27 লক্ষ টাকায় তাদের সাথে চুক্তি করা হয়েছে, তারা সেই ডিটটা পর্যন্ত দেখাচ্ছে যমুনা টিভিতে। তারপর অথচ দেওয়ার সময় তাকে দিচ্ছে 23 লক্ষ টাকা। আর বাকি যে এই যে 8 কোটি টাকা, তা কেবলমাত্র ভাস্কর্যের আশেপাশে সৌন্দর্য বৃদ্ধি, মানে হরিল লুট আর কি। জি আলিয়াপা, ভাস্কর্য ব্যাপারে যে কথাগুলো বললেন, এ ব্যাপারে তো আপনাদের বিএনপির কোনো বক্তব্য ক্লিয়ার না। আপনারা তো আমরা তো এখন আসলে মানুষের যে মৌলিক অধিকার, আমরা ওই জায়গাটাতে আছি। মৌলিক অধিকারের যেখানে নিষ্পত্তি হচ্ছে না, মানুষের চলারই যেখানে দুষ্কর হয়ে যাচ্ছে, মানুষের খাওয়া পড়া, ভোট ভাত, মানুষের স্বাধীনতা যেখানে খর্ব হচ্ছে, সেখানে মুরাল তো অনেক পরের ব্যাপার, ভাস্কর্য তো অনেক পরের ব্যাপার। আমি শুধু আত্মসাৎ আর এই দুর্নীতি, প্রত্যেকটা স্তরের দুর্নীতি কথা বলতেই এই ভাস্কর্যের কথাটি তুলেছি, যে 380টি জেলায়, প্রতিটা জেলায় বঙ্গবন্ধুর যে ভাস্কর্য বানানো হবে, তাতে প্রত্যেকটা ভাস্কর্যের জন্য তৈরি মানে খরচ রাখা হয়েছিল 10 লাখ টাকা। আর অনুসন্ধানে দেখা গেছে যে চারুকলার যারা মুরাল শিল্পী, তাদেরকে মাত্র 20 থেকে 50 হাজার টাকা করে দেওয়া হয়েছে, বাকিটা দলের ছেলেপেলেদের পকেটে গিয়েছে। আপনি জানেন যে বিদেশি যে স্বাধীনতা পদক যে বন্ধুদেরকে দেওয়া হয়েছিল স্বাধীনতার অবদানের জন্য, সেই ক্রেস্ট তৈরিতে কিন্তু সোনার গন্ধও ছিল না।
সেটা সেখানে সোনার নামে তামাও দেওয়া হয়নি। কি অদ্ভুত বাংলাদেশ। তারপরে আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংকে যে সোনা, মানে ভোল্টের সোনা তামা হয়ে গেল, রাতের ভরে তামা হয়ে গেল, বড় পুকুরিয়ার কয়লা উড়ে যায়। তারপরে মানে আমরা আছি কোথায়, কোন একটা অবাস্তব দেশে আমরা বাস করছি, যেখানে আমাদের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, যেখানে প্রতিদিন মৃত্যুর মিছিল বেড়ে চলছে, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নাই, যেখানে তার মৌলিক অধিকার, আজকে মানবাধিকার দিবস, আজকে সকল কিছুর ঊর্ধ্বে মানুষের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, সেই জায়গাটাতে এই সরকার মানুষকে টুটি চেপে ধরেছে তার অধিকারের জায়গাতে। ধন্যবাদ। আবার আসবো আলিয়াপা, আবার আসবো। আমি যাবো, আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ এবং যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য, বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি নবীন নওয়াজ ভাই। নওয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আমি যাব, যে কথাগুলো বললেন আলিয়াপা, যে প্রেসিড সরকার, বাংলাদেশে বর্তমান যে সরকার, এই সরকারের বিভিন্ন সমালোচনা করলেন। আপনি একজন সরকার দলীয় নেতা হিসাবে কি বলবেন? একটু আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ রূপকদা। প্রবাস দর্পণের জন্য যানজট ঠেলে চলে এসেছি আলিয়াপার কথা শোনার জন্য। আমি ধন্যবাদ জানাই, বক্তব্য রেখেছেন। পাশাপাশি আমাদের মধ্যে আছেন উপস্থিত মাসুদা রশিদ চৌধুরী এমপি, আছেন উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ডক্টর রফিকুল হাসান জিন্না ভাই, আমার আলিয়াপা তো আছেনই। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। পাশাপাশি দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। চমৎকার বলেছেন। আসলে আলিয়াপা কি বলবেন, এই বলা ছাড়াও তো পথ নাই, কিছু তো বলতে হবে। সরকারের সমালোচনা না করলে তো বিরোধী দল হয় না, আমরা জানি। আসলে ঘটনা ঘটেছে কি, যে আপা যে কথাগুলো বললেন, কথাগুলোর সাথে অনেক জায়গার অনেক কিছুর মিল আছে, মানুষ হয়তো মনোযোগ দেয়। কিন্তু আমি একটা জিনিস দেখছি এই 2-3 দিন ধরে, সব থেকে উত্তপ্ত বাংলাদেশ যে কারণে, এবং অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে, যেই দিকটি দিয়ে আমি আজকেও পেপারে পড়েছি যে হেফাজতে ইসলাম ঘোষণা দিয়েছে দুপুরের পরে তারা কর্মসূচি দিচ্ছে। সেই কর্মসূচি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাংলাদেশ নেতৃত্ব দিয়েছেন একাধিকবার যারা, তারাই। আমি কেন বলবো, আসলে হেফাজতে ইসলাম যে ঘটনাটি ঘটালো, অথবা হেফাজতে ইসলামের কর্মীরা যে ঘটনা ঘটালো, আমি বলবো ঠিক আছে, কর্মীরা ঘটায়নি, হেফাজতে ইসলাম ঘটায়নি, তাহলে কারা ঘটিয়েছে? যারা ঘটালো, কেন ঘটালো? উস্কানি দেওয়ার কারণে, বক্তব্য দেওয়ার কারণে। বাংলাদেশ তো কেমন জানেন, যে শুধু চাঁদে সাইদি সাহেবকে দেখা যাচ্ছে, এই কথা বলেও বাংলাদেশে কিন্তু অপকর্ম করা যায়, অঘটন ঘটানো যায়, খুন খারাপি করা যায়। বাংলাদেশে একই দিনে 500 জায়গায় বোমা ব্লাস্ট করা যায়, 64 জেলায়, 63 জেলায়, একটা জেলা বাদ ছিল। তাহলে এমনি করেই কিন্তু বাংলাদেশে অঘটন ঘটানোর জন্য এই ধরনের যারা ফতোয়া দেয়, এই ফতোয়া দিলেই কিন্তু যথেষ্ট বাঙালির জন্য। আমরা বাঙালি, আপনি অবশ্যই জানেন যে এই ভাস্কর্যের কথা বলা হলো, এই ভাস্কর্যের প্রশ্নটি কিন্তু এই 3 দিন ধরে আমি 2 জায়গায় প্রশ্ন করেছি, আপনার মতো এরকম চ্যানেলে কিন্তু প্রশ্ন করেছি। আমার বিএনপির বন্ধুরা, এমন সাবেক এমপি মহোদয়রা, নেতারা, ওনারা দেখছি কেন জানি পাশ কাটিয়ে যায়। তা আমি একজনকে বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তখন নেতা, নাম হচ্ছে রাকিব, আপনারা চেনবেন। রাকিবকে আমি গত পরশুদিন প্রশ্ন করেছিলাম, রাকিব ছোট ভাই তুমি বলতে পারো কিনা যে ভাস্কর্যের ব্যাপারটি বারবার এড়িয়ে যাচ্ছ কেন? এড়িয়ে যাওয়ার কারণটি হচ্ছে, তুমি যদি আজকে ভাস্কর্যের ব্যাপারে সমালোচনা করো, বাংলাদেশের যারা এটা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আজকে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবে, কালকে তোমার জিয়াউর রহমানের ভাস্কর্য ভাঙবে, এই বিষয়টি যদি তুমি বলে ফেলো, তাহলে কাল তুমি যেখানে আড্ডা দিবা, যেখানে মিশবা, বাংলাদেশে এখনো আমরা জানি সেই জামাত ইসলামের সাথে জোট, যে জোটটি বিএনপি সরকারের আছে, বিএনপি সরকারের ছিল, এবং বিএনপি দল জাতীয় দলের আছে, এই দলটি ছাড়তে চাচ্ছে না। এই দলটি ছেড়ে দিলে আন্দোলন সংগ্রামে সফল হওয়া যাবে না, এবং যে কোনো কাজে সফল হওয়া যাবে না। এরকম একটি মনোনিবেশ থাকার কারণেই আজকে ভাস্কর্য ভাঙার ব্যাপারটি সমালোচনা করছেন আমাদের নেতারা। আমি বলবো আমাদের নেতা বলতে বিএনপি, জাতীয়তাবাদী দল সহ যারা এই বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায় তারা। তাহলে আলিয়াপাকে কিন্তু আমি বাদ দিলাম না। আমার মনে হয় বিএনপির
যেহেতু নেত্রী উনি এক্স এমপি, উনি অবশ্যই বুঝতে পেরেছেন। সেজন্য আমি বলবো ভাস্কর্যের ব্যাপারে দাদা যতবারই বলেন না কেন, আমার আর্লি আপা কখনো খুব তখর আলোচনা যেটা সঠিক সেটাও বলবে না। কারণ এটা আমরা বুঝতে পারছি বাংলাদেশে যদি কিছু ঘটাতে হয় তাহলে ধর্মীয় অনুভূতিতে থেকে অনুভূতিকে কাজে লাগিয়ে এই বাংলাদেশে কিছু একটা ঘটানো যাবে। আমরা দেখেছি 75 সালে যারা ক্ষমতায় এসেছে পিছনের দরজা দিয়ে, হত্যার মধ্য দিয়ে। আবার ঠিক তেমনি ভাবে আমরা মাঝে মাঝে দেখি, যেটা আলিয়াপা বলেন, আমি আলিয়াপাকে বেশি দোষ দেবো না, আলিয়াপা অত হার্ড লাইনে বলে না, আমি যতটুকু জানি যুক্তি দিয়ে অনেক খুব শান্তিপূর্ণ ভাবে কথা বলেন। সেজন্য আমি আলিয়াপাকে ধন্যবাদ জানাই। আলিয়াপা একটা কথা বলেছেন যে নির্বাচনটি, হ্যাঁ ফরিদপুরে অনেক কষ্ট করে গিয়েছেন, পৌরসভা নির্বাচন আসলে কি করবেন আপা বলেন? আপনারা ক্ষমতায় ছিলেন 75-এর পরবর্তীতে কিছুদিন ক্ষমতায় ছিলেন, তারপরে যে এরশাদ সাহেব আসলেন 91 সাল থেকে আপনারা 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা 1 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। যদি আমি তাই বলি, এই ক্ষমতায় আসার পর আপনারা যে কাজটি করেছেন সেখানে আপনারা জামাত ইসলামের মতো একটি দলকে ক্ষমতার ভাগিদার করেছেন। আপনারা স্বাভাবিকভাবে 2001 সাল আসার পরে তারা যুদ্ধ অপরাধী হওয়া সত্ত্বেও আপনারা জানতেন, তারপরে তাদেরকে মন্ত্রী পরিষদে আপনারা বাংলাদেশের পতাকা তাদের গাড়িতে তুলে দিয়েছেন। আপনাদের ব্যাপারে মানুষের জানা আছে, আপনাদের ক্ষমতায় 2-3 বার ক্ষমতায় আসার কারণে মানুষের প্রচুর অভিজ্ঞতা আপনাদের ব্যাপারে। আবার জাতীয় পার্টির মতো একটি দল ক্ষমতায় ছিল, সে ব্যাপারে কিন্তু প্রচুর অভিজ্ঞতা মানুষের, বাঙালি জাতির। আবার পাশাপাশি দেখেন আওয়ামী লীগ 96 থেকে 1 সাল, আবার 8 সাল থেকে ক্ষমতায় পর্যায়ক্রমে আছে। আপনারা যে কাজটি করতে পারতেন সেটি হচ্ছে যে আমরা ছাত্র আন্দোলন করেছি ঢাকার রাজপথে। আপনার মনে পড়ে আপা, আপনি যেহেতু এখানকার ছাত্রী নেত্রী ছিলেন, আপনার মনে আছে আমরা সর্বদলীয় ছাত্রকে করেছি, একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করার চেষ্টা করেছিলাম, আমরা সফল হয়েছি। তাহলে সেই ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আপনাদের বাধাগুলো কোথায়? বাধাগুলো হচ্ছে আপনারা স্বাভাবিকভাবেই সাথে যাদেরকে রেখেছেন, যাদেরকে ছাড়তে চাচ্ছেন না, তাদের কারণে দেখেন জাসদের মতো একটি দল, তাদের ছাত্র সংগঠন আছে, ছাত্র ইউনিয়ন একটা সংগঠন আছে, এরকম বহু বাম সংগঠন আছে, অনেক স্বাধীনতার পক্ষের অনেক শক্তি আছে, যেই শক্তিগুলো আপনাদের সাথে জোট করতে চাচ্ছে না। যদি আপনারা এই জোটটি করতে পারতেন, স্বাভাবিকভাবে যদি আন্দোলন সংগ্রাম সফল করতে পারতেন, মানুষকে বিশ্বাস করাতে পারতেন যে আপনারা ক্ষমতা আসলে এই দেশে স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতায় থাকবে, বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে পরিচালনা করতে পারবেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবেন, এই বিশ্বাসটি যখন আপনাদের প্রতি হতো, তাহলে অবশ্যই আমি মনে করি এই বাঙালি জাতি আপনাদের পক্ষে সমর্থন দিত। আর এই সমর্থন যদি দিত, তাহলে জনগণ মাঠে নেমে যেত, রাস্তায় নেমে যেত, আন্দোলনে ঐক্যবদ্ধ হতো। এই ঐক্যবদ্ধ হলেই কিন্তু সরকার যদি কোনো জায়গায় দুর্বল থাকতোই, সরকারের যদি কোনো ভুল থাকতো, তাহলে হয়তো আপনারা সরকারকে প্রস্তাব দিতে পারতেন। আমি আপনাদেরকে সিস্টেমটা বলে দিচ্ছি, একটা সরকারের পরিবর্তনের ক্ষেত্রে অতীতে যা ঘটেছে আমার অভিজ্ঞতা থেকে তাই বলছি। আপনার অবশ্যই 90-এর গণঅভ্যুত্থানের আগে আপনারা জানেন কিভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হয়েছিল। 91-এর নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, অবশ্যই 96 সালে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 2001 সালেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু 2008 সালের পরবর্তীতে যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে তত্ত্বাবধায়ক কথাটি আপনারা বিশ্বাস করাতে পারছেন না। কারণটা হলো আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেত্রী শেখ হাসিনা। আপনি জানেন যে 6 সালের পরে তত্ত্বাবধায়ক সরকার কেন এসেছিল? 6 সালে আন্দোলন করার পরে আপনারা নির্বাচন দিবেন এমন একটি সময় আপনারা বয়স বাড়ানো থেকে শুরু করে কত রকমের পায়তারা করেছিলেন নির্বাচন যাতে হলে আপনারা ক্ষমতায় আসতে পারেন। এই সুযোগেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নামে সেনাবাহিনী ঢুকে পড়লো। সেনাবাহিনী ঢুকে পড়ে তারা, আমরা জানি 2 বছর না 15 বছরও এই ব্যারিস্টার মইনুল সাহেবরা 15 বছর বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল না। তাহলে তারা একটা চক্রান্ত করেছিল, যে কোনো প্রকার হোক -2 ফর্মুলা, বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করে দিয়ে বাংলাদেশের মাটিতে 15 থেকে 20 বছর ক্ষমতায় থাকবে এরকম একটি চিন্তা চেতনা নিয়ে তারা কিন্তু এগিয়েছিল। আমরা সবাই মিলে এই দেশে আন্দোলন করেই কিন্তু আবার এই তত্ত্বাবধায়ক সরকারকে বাধ্য করেছিলাম নির্বাচনে আনার জন্য। তাহলে আমি আবারও বলবো
যে অবশ্যই জনগণকে বিশ্বাস করাতে হবে আপনারা পারেন, আপনারা পারবেন। সেই জায়গাটিতে আমি আরেকবার শেষ কথাটি বলি যে বলেন শেখ হাসিনা এই দোষ করে ওই দোষ করে, এই যে পদ্মা সেতু করলো আপনি বলছেন তিলোত্তমা, এই পদ্মা সেতুতে খুশি না কে? আপনারা হাতে গোনা কিছু নেতা বাদে শুধু আপনাদের কর্মীরা পর্যন্ত খুশি। নদীর ওপারে যারা যাবে আপনাদের নেতা কর্মীদের গোপনে আপনি আর্লি আপার সামনাসামনি বলবেন না, আপনি বলবেন যে আমি একজন সাংবাদিক এসেছি, বিদেশি সাংবাদিক, আমি তথ্যপত্র কালেকশন করছি, বলো তো আসলে এই পদ্মা সেতুতে উপকার হবে কিনা। সে মন খুলে কথা বলবে যে হ্যাঁ অবশ্যই উপকার হবে। আপনার মতো আমার মতো রাজনীতি তারা বোঝে না। তো সেই মানুষগুলো যখন ম্যাক্সিমাম মানুষ যখন বোঝে যে এই পদ্মা সেতু দ্বারা আমাদের উপকার হচ্ছে, আমরা সহজে আসতে পারবো, সময় বাঁচাতে পারবো, তাহলে সেই মানুষগুলো কেন পছন্দ করবে না? আপনি যে কথাটি বললেন তিলোত্তমা, পদ্মা সেতু ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত আছি, মানবাধিকার লঙ্ঘন করছি ইত্যাদি ইত্যাদি, মানুষ কিন্তু খুশি হচ্ছে না। এভাবেই কিন্তু আপনাদের কাছ থেকে মানুষ সরে যাচ্ছে, মানুষ ফিরে যাচ্ছে, আর যে কারণে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন না। আর সেজন্য কিছু কাজ যদি হয়েও থাকে, অনিয়ম তো হচ্ছে, কোন সরকারের সময় ছিল না। কোন মানুষ যদি কাজ করে তাদেরই ভুল হবে, যে কাজ করবে তাদের ভুল হবে। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কিন্তু আগামী দিনে ভালো ভালো কাজ করবে, এটি কিন্তু বাস্তবতা। তো সেজন্য আমি বলবো, আমার মনে হয় আলিয়াপা অনর্থক সমালোচনা না করে আপনারা দেশের সরকারের যে গুণাবলীগুলো আছে সেগুলোও যদি ঠেলে ফেলে দেন, সেগুলোও যদি মানতে না চান, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে আবার ধিক্কার দিবে। সেই জায়গাটিতে না থেকে প্রতিযোগিতায় আসেন, প্রতিদ্বন্দ্বিতা করেন। এই দেশে প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনাদের যোগ্যতাকে প্রমাণ করে আপনারা বলে দেন যে হ্যাঁ ক্ষমতাটা অমুকের হাতে দাও, তাহলে আমরাও প্রস্তুতি নিতে পারবো যে হ্যাঁ পরবর্তীতে অমুক আসতে পারবে। জনগণও এখনো বিশ্বাস করতে পারছে না যে শেখ হাসিনাকে বাদে অমুক মানুষটির কাছে ক্ষমতা গেলে আমরা ভালো থাকবো। অতীতে কেমন ছিলাম, সবাইকে ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি এখন যাবো, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী। মাসুদা আপা একটু আনমিট করতে হবে। মাসুদা আপা, যে কথাগুলো আমরা শুরুতে বলছিলাম যে কোভিড-19 এর কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশে মহামারী চলছে, একই সাথে আমরা দেখতে পাই যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বা দুর্নীতির নিউজ আমরা দেখতে পাই স্বাস্থ্য মন্ত্রণালয় ধরে অনেক কিছু। আইন প্রণেতা হিসেবে কি বলবেন আপনি? একটু আনমিট করতে হবে প্লিজ। মাসুদ ভাই একটু আনমিট করতে হবে। একটু আনমিট করতে হবে প্লিজ। জি 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 মাসুদ ভাই যে প্রশ্নটা করছে যে এই যে দুর্নীতি চলছে বাংলাদেশে, বিশেষ করে এই কোভিড এর সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই আমরা বিভিন্ন নিউজ পড়ে দেখা যায় যে বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি। কি বলবেন আপনি একজন আইন প্রণেতা হিসাবে? এখন আনমিউট করতে বলছি। ঠিক আছে ঠিক আছে, শুনতে পাচ্ছি আপা, বলেন। শুনতে পাচ্ছেন? জি 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 শুনতেন ভাইয়া? জি জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আজ আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে রূপচাঁদ রূপক ভাই, ওনাকে আমার শুভেচ্ছা। নবী নেওয়াজ, ডক্টর রফিকুল খান, রিপন দাওয়াজ, অ্যাডভোকেট নওয়াজ, হালিমা আলী, সবাই যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা। কোভিড আজ 36 জন মারা গেছেন এবং 6,966 জন টোটাল ডেথ এখানে। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু কোভিড কে নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। সকল ক্ষেত্রেই কিন্তু আমরা নানান ভাবে নানান কাজ নিয়ে এত ব্যস্ত যে আমরা কোভিড কে কোনো দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না। আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। কোভিড এর ক্ষেত্রে মানবাধিকার ক্ষেত্রে কতটা কাজ হচ্ছে আমরা জানি যে 250,000,000 ডেথ হয়েছে ইউএসএ তে। বাংলাদেশে কিন্তু ছোট দেশ, কিন্তু তারপরেও 21st পজিশনে সারা পৃথিবীতে। আইসিইউ তে কাজ করা যায়, হোটেল হসপিটাল গুলো কিন্তু কাজ করছে না, কোনো হসপিটালে কিন্তু আইসিইউ ঠিক মতন কাজ করছে না। কোভিড এর মধ্যে ধরা পড়লো অনেক দুর্ঘটনা। শাহেদ তার রিজেন্ট হসপিটালে ধরা পড়লো সব অন্যায় গুলো। তারপরে সেখানে আরো অনেকেই ছিল যারা অন্যান্য এইসব হসপিটাল গুলো কাজ করছে না।
তাই আমরা দুঃখ পাই যে যেখানে মানুষ সেবা নেবে হসপিটাল থেকে, সেই হসপিটালগুলোই অন্যায়গুলোর সাথে জড়িত হয়ে গেছে। তাহলে কার কাছে মানুষ যাবে? 100 বছর আগে স্প্যানিশ ফ্লু হয়েছিল, কিন্তু আজকে চিকিৎসা বিজ্ঞান তো অনেক দূর এগিয়ে গেছে। আমরা তো সেইভাবে তো নেই, আমরা অনেক উন্নত দেশ, এবং সেইখানে কিন্তু দেখা যায় যে আমরা বাঙালিরা কিন্তু দেখিয়ে দিয়েছি অনেক ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। কিন্তু এখানে যেটা ধরেন একটা বিশেষ ইস্যু যদি বলি, যেমন রোহিঙ্গা ক্যাম্প, সেখানে ঘনবসতি বাংলাদেশের যে 17 কোটি মানুষের মধ্যে এই রোহিঙ্গাদেরকে রাখা হয়েছে। কি দরকার ছিল এদেরকে এখানে রাখার? কিন্তু তাদেরকে রাখতে হয়েছে আমাদেরকে। এদের পিছনে যে টাকা খরচ হচ্ছে, যে পরিশ্রম গুলো হচ্ছে, তাদের জন্য আলাদা ঘর বাড়ি করে দিয়ে তাদের রাখা হচ্ছে, যেখানে আমাদের বস্তির লোকরা কোন রকম আরামে থাকতে পারে না, তারা কষ্টে আছে। সেখানে রোহিঙ্গারা বড় বড় বিল্ডিং এ এখন তারা থাকছে। এটা কি ধরনের কাজ আমি জানি না। আমি মনে করি যে এই দেশে মনে হচ্ছে মানুষ মনে করে যে আইনের বোধহয় দরকার নেই, যদি আমাদের দায়িত্ব পালন করতে আমরা না পারি। যেমন ধরেন আমি একজন এমপি, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আইনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারি, কিন্তু আমি কতটুকু এফেক্টিভ মানুষের জন্য? আমি দেখি চিটাগং এ মাত্র 21টা আইসিইউ আছে সারা সারা পুরো চিটাগং এর মধ্যে। তাহলে আমাদের আরো বেশি দরকার। মানুষ কিন্তু সেবা পাচ্ছে না কোনোখানে। আমরা দেখি যে বাজারে যারা যাচ্ছে তারা কিন্তু মাস্ক পরছে না, রিক্সাওয়ালারা কেউ মাস্ক পরছে না, কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। যদিও আমরা সেক্ষেত্রে দেখি যে সেই তুলনায় কিন্তু আমরা অনেক আরামে আছি, যে আমরা সেইভাবে কোভিড কিন্তু আমাদেরকে আক্রমণ করেনি। তার মানে হচ্ছে যে শীত প্রধান দেশগুলোতে কোভিড বেশি আক্রমণ করছে, সেই তুলনায় কিন্তু আমরা অনেকটা বেটার পজিশনে আছি। কিন্তু তারপরে তো আমাদের সাবধান থাকতে হবে। শিশুরা বিরক্ত হয়ে যাচ্ছে ঘরে থাকতে থাকতে, তাদের লেখাপড়া নেই, তারা হাতক টিভি দেখবে আর খেলবে ঘরের মধ্যে বসে। তো তাদের জন্য তো আমরা কিছু করতে পারছি না, কারণ এই কোভিড এর মধ্যে তো তাদেরকে বের করা যাবে না, স্কুল বন্ধ তো রাখতেই হবে। কিন্তু অনেক অনলাইনে লেখাপড়া হচ্ছে ঠিকই, এবং এই অনলাইন লেখাপড়া কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগিয়ে গেছে। এবং আমরা মনে করি যে কোভিড নিয়ে আলোচনা করার কথা, কিন্তু আলোচনা কিন্তু অনেক দেশের অন্যান্য বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা চলে আসছে। এখানে আলোচনাগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পলিটিক্স কিন্তু চলে আসছে। সেখানে আমি মনে করি যে মানবাধিকার দিবস পালন কিভাবে আমরা যদি মনে করি যে আমাদের আজকে বিষয় হচ্ছে কোভিড-19 এবং সমসাময়িক বাংলাদেশ। হ্যাঁ, কোভিড-19 এবং সমসাময়িক বাংলাদেশ, যার কারণে যে কোভিড এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান অবস্থা আমাদের তুলে আসছে। যে সমসাময়িক বাংলাদেশ মানে বাংলাদেশের সমসাময়িক অবস্থা, সেই জন্য আমি সেটাই বলছি। না, কোভিড-19 ও সমসাময়িক বাংলাদেশ, হ্যাঁ, এবং বাংলাদেশের বর্তমান অবস্থার আমরা এই জন্য মানে আলাপ হচ্ছে। জি বলেন প্লিজ। আচ্ছা 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 ঠিক আছে, জি বলেন আপা, বলেন। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ওইভাবেই আলাপ করতে পারি যে আমাদের মানবাধিকার ক্ষেত্রে হিউম্যান রাইটস আমরা কিন্তু কোনোখানেই আমরা দেখি না। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা দেখি যে আমাদের, আচ্ছা ঠিক আছে, তো সেখানে আমি দেখছি, আচ্ছা, তো আমি দেখছি যে মানবাধিকার ক্ষেত্রে হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা করতে হবে, কিন্তু কোনোখানে লাভ নাই দিবসের জন্য যদি পরিবেশ ঠিক করে না হয়। আমরা দেখি যে কোনো প্রপার সিচুয়েশন নাই, সকল ক্ষেত্রে কিন্তু রেড টেপিজম রয়েছে, কাজের বিলম্ব রয়েছে, সরকারি কাজের হয়রানি রয়েছে, তারপরে হচ্ছে দ্রব্য মূল্যের এত অনেক উচ্চ গতিতে সব দাম বেড়ে যাচ্ছে। পৃথিবীতে তেলের দাম সারা ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে গেছে, যদি আমরা বাংলাদেশে সে নাই, কিন্তু পেট্রোল ডিজেল তো আগের দামই আছে। সেখানে দেখছি গণপরিবহনের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমরা অধিকার খর্ব করছি তাদের। এবং অনেক ক্ষেত্রে দেখছি যে ধর্ষণ কিন্তু এই কোভিডে কিন্তু বেড়ে গেছে, অনেক ক্ষেত্রে কিন্তু নারী হয়রানি হচ্ছে এবং নারী পাচারও কিন্তু হয়ে যাচ্ছে অনেকভাবে। সেই জন্য আমি মনে করি যে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু দেখতে হবে যে কোভিড এর মধ্যে খালি চিকিৎসা করলে তো হবে না, দেশটা কিন্তু সামাজিক অবস্থাও দেখতে হবে। আমরা there is no use of law in any way, সব ক্ষেত্রে দেখি। এমপি হিসাবে আইন আনুষ্ঠানিক চিটাগং এ আমি 21টা আইসিইউ দেখছি পুরো চিটাগং এ, কিন্তু এগুলো কাজ করছে না ঠিক মতন। প্রধান অধিকার কিন্তু আমরা দেখি যে মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, এগুলো হচ্ছে প্রধান অধিকার মানুষের, কিন্তু সত্যিকার ক্ষেত্রে মানুষ কি সেগুলো পাচ্ছে? আজকে পদ্মা সেতুর 41তম স্প্যান দেওয়া হলো। এই পদ্মা সেতু কিন্তু প্রধানমন্ত্রী তার নিজের দায়িত্বে পালন করেছেন, নিজের দায়িত্বে এটা গড়ে তুলেছেন, আমরা গর্বিত, আমরা ধন্যবাদ জানাই তাকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অবদান রেখে চলেছেন।
কিন্তু তার সাথে তো আমাদেরও তো কাজ করতে হবে। খালি খালি আলোচনা করে বিভিন্ন ক্ষেত্রে খালি দোষ তুলে ধরলে তো হবে না। যদি আপনি কক্সবাজারে যান, দেখবেন সেখানে কোনো আইসিইউ ইউনিট নাই, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ইনকাম ট্যাক্স দিলে এলাকায় যদি তা ইনকাম ট্যাক্স যারা দেয়, যারা ঠিক মতো যদি ইনকাম ট্যাক্স দিতে পারে, যদি বড় লোকরা যদি তাদের থেকে পয়সাগুলো ঠিকভাবে খরচ করে, তাহলে কিন্তু কত আইসিইউ বানানো যেতে পারে, মানবাধিকার কাজ করতে পারে, জনগণের আমরা ভালো করতে পারি। আমি মনে করি যে দেশের জন্য যদি কাজ করতে হয় তাহলে সকলে মিলে কাজ করতে হবে, এবং যাদের পয়সা আছে তারা কিন্তু অন্যদের জন্য কিন্তু তাদের কিছু অবদান রাখতে হবে, খালি নিজের খরচের জন্য না। রাজনীতি মানে নয় যে আমি খালি পলিটিক্স করব, আমি বক্তব্য রাখবো, বিভিন্ন জায়গায় খালি দোষ ত্রুটি ধরে বেড়াবো। আমারও নিজের অবদান থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে, এবং এই অবদানগুলো দেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য। গরিবকে আরো আনন্দ দিতে হবে, যদিও গরিবরা কিন্তু অনেক ভালো আছে অনেক ক্ষেত্রে। দেখেন গ্রামগঞ্জে কিন্তু কোভিড খুব একটা লক্ষ্য করা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে তারা অনেক আরামে আছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটাও দেখা যায় যে প্রধানমন্ত্রী অনেকগুলো সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে কিন্তু তারা ভালো আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি আমরা নিজেদেরও কিন্তু কিছু অবদান রাখতে হবে, যাতে মানুষকে আমরা সাহায্য করতে পারি, এবং আমরা যেন বিশেষ করে কোভিড এর সময় আমরা যেন জনগণের বিভিন্ন ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি। বিশেষ করে আমি মনে করি যে আজকে সামনে কিন্তু শীত আসছে, এই শীতে কিন্তু শোনা যাচ্ছে কোভিড কিন্তু বাড়তে পারে। সেই জন্য আমি মনে করি যে আমাদের যদি কোনো অবদান কোনোখান থাকে হয়, আমরা নিশ্চয়ই আমরা এগিয়ে যাব, এবং আমি সকলকে বলবো আপনারা কিন্তু হাত বাড়াবেন জনগণের সাহায্যে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ আপা, আবার আসবো আপনার কাছে। আমি এখন যাব, আমাদের সাথে আছেন ধন্যবাদ। আমি যাব এখন, আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি ডাক্তার রফিকুল খান জিন্না ভাই। জিন্না ভাই, আপনি যে কথাগুলো বলছিলেন কোভিড এর ভ্যাকসিন নিয়ে বলছিলেন, বাংলাদেশ সরকারে এখন কি করণীয় মনে করেন আপনি, কি করা উচিত যাতে ভ্যাকসিন আরো সহজে পেতে পারে? মাত্র 3 কোটি ভ্যাকসিনের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে, কিন্তু বাংলাদেশ 70 কোটি মানুষ কিভাবে সহজে পেতে পারে? এবং যেটা বলছিলেন আপনি যে চীনের ভ্যাকসিনের যে তাপমাত্রা একটা ব্যাপার সেবা, আমরা দেখি যে ইউকে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে -70 ডিগ্রি তাপমাত্রা রাখতে হয় বাংলাদেশের মতো একটা দেশে, এবং বাংলাদেশের মতো দেশে কি সম্ভব এইভাবে -70 ডিগ্রি রেখে মানে মানুষের রোগীদের শরীরে প্রয়োগ করা? কি বলবেন আপনি? একটু আনমিট করতে হবে জিন্না ভাই। অনেক ধন্যবাদ। আমি অনেক কথা শুনছিলাম। আমি অপ্রাসঙ্গিক হলেও আমি একটি ব্যাপারে বলছি। আমি ভাস্কর্যের ব্যাপার নিয়ে একটু ছোট একটা কমেন্ট করছি। সেটা হচ্ছে আমরা খুবই মর্মাহত যে বাংলাদেশে এই মৌলবাদীদের উত্থান এবং তাদের যে এইভাবে ভাস্কর্য ধ্বংস করার ব্যাপারে যে তাদের কাজ করছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কেননা বাংলাদেশের যে আমাদের সংস্কৃতি, আমাদের যে আন্দোলন এবং আমাদের যে চেতনা, তার সঙ্গে সম্পূর্ণ পরিপন্থী, এবং যে কোনো ভাবে এদের উত্থানকে আমাদের দেখতে হবে। কিন্তু একটি ব্যাপারে আমার এই ব্যাপার প্রসঙ্গে একটি বলার আছে। আমার কয়েক বছর আগে আমি তখন ঢাকায় ছিলাম, এবং আমার চোখের সামনে প্রকাশ্য দেবালোকে লালনের একটি ভাস্কর্য ছিল এই এয়ারপোর্টের চত্বরের সামনে। আমি অত্যন্ত ভীষণভাবে দেখেছি যে কিভাবে তারা টেনে হিচড়ে কিছু লোক এই ইয়ের সামনে, মানে আপনার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকের সামনে টেনে নামালো। আমার সেদিনই মনে হয়েছিল যে আজকে যে জিনিসটা হতে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশে এরা পুনরাবৃত্তি করবে, এবং কালো সাপের মতো এদেরকে পুষে রাখার মানেই হচ্ছে বাংলাদেশে একটা ভবিষ্যৎ রাখা। আজকে আপনারা, আমার কাছে হয়তো অনেকে বিদেশে হয়তো বলবে যে অনেকে আপনারা বিদেশে থাকেন, আপনারা এগুলো বলেন। আজকে আমি যখন দেখি জিন্না ভাই আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার বলার অধিকার আছে অবশ্যই। আপনি বাংলাদেশের জন্য অস্ত্র নিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধ করেছেন, অবশ্যই আপনি বলবেন। আমি যখন এটা দেখেছিলাম সেদিন আমার অত্যন্ত
আমার কাছে মনে হয়েছিল যে এই বোধহয় শুরু হলো। তারপরে আমি যখন দেখেছিলাম যে একটার পর একটা তাদেরকে ছাড় দেয়া হচ্ছে, আমি যখন দেখেছিলাম যে বাংলাদেশের এই যে মাদ্রাসার সৃষ্টির জন্য, যে তখন আমি সেই মুহূর্তের আমি একটি তথ্য দেখেছিলাম যে ৬২,০০০ কওমি মাদ্রাসা তৈরি করা হয়েছিল, এবং সেখানে আজকে এবং হেফাজতুল ইসলাম একদিকে যেমন একটা সময় বিএনপি এইভাবে হবনব করেছে, এই জামাতে ইসলামকে তারা সামনে এনেছে, পরোক্ষভাবে এই জিনিসটি আমরা লক্ষ্য করেছিলাম, এবং তার পরিণতি আজকে এই জিনিসগুলো আমরা আজকে দেখছি। এবং আজকে অত্যন্ত দুঃখজনক, দেশ যখন একটা বিশাল সংকটের সামনে, সেখানে এই জিনিসগুলোর সামনে চলে এসছে, এবং কি ভাষায়, কি অবৈজ্ঞানিক ভাষায় মৌলবাদীরা যেভাবে কথাগুলো বলছে, তারা কোন রকমের সেই জিনিসগুলোকে আমরা প্রশ্রয় দিয়ে চলেছিলাম, যেটা বাংলাদেশের চিন্তাধারার বিরুদ্ধে। কিন্তু আজকে আমাদের নিজেদেরকেও প্রশ্ন করতে হবে, দুটি বড় দলকেই প্রশ্ন করতে হবে তাদের, যে আমরা কি করেছি এগুলোর ব্যাপারে এবং কি কতটুকু হয়েছিল। আজকে আমি সত্যি মর্মাহত হই যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভাবে টেনে হিচড়ে নামা তাকে করা হচ্ছে, কিন্তু কারা এরা, কিভাবে তারা প্রশ্রয় পেল, কেন আজকে এই দুর্যোগপূর্ণ অবস্থায় এই কাজগুলো করার সংকল্প হচ্ছে। এবং এটা আমি এটাও বিশ্বাস করি যে যে কোনো ভালো কাজ করতে গেলে যে যেভাবে, হ্যাঁ আমাদের দেশের লোক তো তুলসী দেওয়া হয়ে যায়নি, কিন্তু যেভাবে ব্যাপক আকারে বিভিন্ন পর্যায়ে যেভাবে আমাদের করাপশন চলছে, যেভাবে আমাদের সেগুলোকে বন্ধ করতে হবে। যা হোক, এটা আপনারা অবশ্যই রাজনৈতিকভাবে এটাকে দেখবেন। আমরা বিদেশে যারা আছি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যারা মনে করি যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, সেখানে এ ধরনের ধর্মীয় কুপমণ্ডকতা চলবে না, তারা এগুলোর ব্যাপারে নিশ্চিতভাবে চিন্তা করি, এবং যারা আত্মসমালোচনা করুন। আজকে দুটি দলকেই আমি বলবো যে আপনারা যা করেছেন তার জন্য আপনাদের তওবা করার সময় এসছে, এবং আপনারা সেইভাবেই আপনাদের কর্মসূচি। যা হোক, ভ্যাকসিনের ব্যাপারে যে কথাটি বলছি, হ্যাঁ বাংলাদেশের পক্ষে সম্ভব -70 ডিগ্রির কথা, এটা বা 80 ডিগ্রিতে ভ্যাকসিন করা খুব অসম্ভব নয়, কিন্তু লজিস্টিক্যালি এটা কতটুকু সম্ভব সেটা আমাদের দেখতে হবে। এক নম্বর হচ্ছে এটার মূল্যমান অত্যন্ত বেশি, 2 নম্বর হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ এবং এটাকে দেয়া, এই 4টা স্টেজ, এটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য কতটুকু প্রযোজ্য হবে আমি জানি না। আপনারা অলরেডি ট্রেন আমরা মিস করেছি। একটি হচ্ছে যে আমাদের সরাসরি হয় অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে বা অক্সফোর্ড ভাইরাসের সঙ্গে সে ট্রায়ালে যুক্ত হওয়ার কথা ছিল, সেটা আমরা হইনি। সাইনোভ্যাকের সঙ্গেও আমরা হইনি। আজকে ভ্যাকসিন ডিপ্লোমেসি চলছে সারা দুনিয়াতে, এটি একটি ভ্যাকসিন ডিপ্লোমেসি চলছে। 1.5 মিলিয়ন ডোজ অলরেডি দিয়েছে, এবং চীন এটাকে তারা ঋণও দিচ্ছে, যে হ্যাঁ তোমরা যদি নিতে চাও আমাদের কাছ থেকে ঋণ নিতে পারো। সেদিক দিয়ে আমার মনে হয় বাংলাদেশের সিদ্ধান্ত যেটা হচ্ছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের সঙ্গে এরা 70% এফিকেসি বলেছে। আগামী সপ্তাহে 15 তারিখে সাইনোভ্যাক তাদের ভ্যাকসিন অ্যাপ্রুভালের জন্য বলবে, এবং তারা তাদের পাবলিশ করবে তাদের রিপোর্টগুলো সাইনোভ্যাক 15 তারিখে, এবং অক্সফোর্ড ভ্যাকসিনও এই মাসের শেষ নাগাদই তারা এখানকার MHA এর যে অ্যাপ্রুভাল সেটা পেয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। MHA হচ্ছে মেডিসিন হেলথ রেগুলেটরি এজেন্সি ইন দ্য UK, এবং এটা খুব স্ট্রিনজেন্ট ভাবে করে। আর আমাদের অনেকেই ফাইজার বায়োটেক সম্পর্কে বলেছে, আপনারা শুনেছেন যে 2টো সিভিয়ার রিয়াকশন হয়েছে এখানে, এবং 2টো অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। তারা বলছে ভ্যাকসিন নেওয়ার পরেও আপনাকে 15 মিনিট হসপিটাল বা ওই ধরনের সেটিং এ থাকতে হবে।
যাতে করে আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশন না হয়। দুটি বেশ মেজর রিয়াকশন হয়েছে, তার জন্য তারা প্রেগনেন্ট উইমেন এবং তারা যাদের অ্যালার্জি আছে তাদেরকে নিতে মানা করেছে। এটা প্রাইভেট হয়ে যাবে এবং বাংলাদেশে এটা যারা বিত্তবান আছে তারা পারবে, কিন্তু এটা যে বাংলাদেশে আসবে না এমন কোনো কথা নাই। এবং বিত্তবানরা যেমন আপনার টেস্টের জন্য করেছে। বাংলাদেশের করোনা ম্যানেজমেন্টের ব্যাপারে আমি বলবো, আমি চিকিৎসক হিসাবে বলবো যে আমাদের চিকিৎসকরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন বিভিন্নভাবে। তারা নিজেরাও এটার শিকার হয়েছেন। প্রায় 150 জনের মতো চিকিৎসক পৃথিবীর কোনো দেশে মারা যায়নি, আমার বাংলাদেশে মারা গেছে। এটা একটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। তার কারণ হচ্ছে হয় চিকিৎসকরা নিজেরাই অনেকটা দায়ী আছে এবং তাদেরকে সেই অনুযায়ী সাহায্য করা হয়নি। যে কথাটি আপা বললেন, আমাদের ইয়ে বললেন যে আইসিইউ গুলো যেগুলো, আমি আজকেও একজন বাংলাদেশের বিশেষ চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম সকালবেলা, যে এই ব্যবস্থাগুলোর নিয়ন্ত্রণের ব্যাপারে হয়তো সরকার আমাদের চিকিৎসক গবেষকদের ইয়েতে ছিলেন, তারা অনেক ক্ষেত্রেই এটা কার্যকরী করেননি। আর সাইনোভ্যাকের সঙ্গে যেটা করা হয়েছে, আমি শুনেছি যে বেক্সিমকো সম্ভবত এই এটার সঙ্গে যোগাযোগ করেছে, এবং এটা যদি সত্য হয় যে $3 ভ্যাকসিন $5 কিনতে হবে বাংলাদেশকে, এই কথাটা যদি সত্য হয় এটা কিন্তু তদন্ত করে দেখা দরকার। কেননা এই সামাজিক দায়িত্ব আছে বেক্সিমকোর বোধহয় যারা যিনি কর্তা ব্যক্তি আছেন তিনি উপদেষ্টাও সরকারের। আর একটি হচ্ছে যে হেলথ ব্যাপারে যে করাপশন গুলো হচ্ছে, এর চাইতে লজ্জাজনক পৃথিবীর বিশ্বে কোথাও আমার মনে হয় দেখা যায়নি যে মানুষের জীবন মরণ নিয়ে যখন খেলা হয় এবং যারা দায়ী থাকেন তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট এবং রেগুলার আইনের, আমি একটি কথা বারবারই শুনি যে আইনের আওতায় আনা হবে। আইনের আওতা বলতে কি আইনের আওতা? দীর্ঘসূত্রিতা, মামলা চলতে থাকবে, বেল হবে, চলতেই থাকবে, তারপর একদিন দেখা যাবে বহাল তবিয়তে ফিরে আসা। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের গণসচেতনতা কাকে বলবেন? আমি রিক্সাওয়ালার কথা বলছি, সে মাস্ক পরছেন না। এই বেচারা ওই ক্ষীণ দেহ নিয়ে সে একটা রিক্সা চালাচ্ছে, সে মাস্ক পরার ব্যাপারে যখন আমি তাকে উপদেশ দিই তার হাতে তুলে ধরা হচ্ছে। ভাগ্য ভালো যে আমি দেখিনি যে তাদেরকে ফাইন করা হচ্ছে। আপনারা তো বললেই হবে না, ভাত দেবার নাম নেই কিল মারার গোসাই হয়ে তো লাভ নেই। আমাদের যে জিনিসগুলো হচ্ছে যে তাদেরকে যদি সচেতন করতে হয়, সেখানে আমাদের যে দায়িত্ববোধটা আছে সে দায়িত্ববোধ শুধুমাত্র ধনীদের কাছেই আমরা যে আশা করব তা না, সবার কাছেই আশা করব। কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকা যদি বিদেশে চলে যায়, আজ যদি হাজার হাজার কোটি টাকা দিয়ে যদি আমরা আমাদের সরকারি থেকে যদি আমাদের আনতে হয়, আমি একটি লোককে কিভাবে বলবো? সরকারের যে অসুবিধাগুলো তো আমাদের বোঝা উচিত। সেখানে সরকারের যে দায়িত্বটা আছে স্বাস্থ্যের ব্যাপারে, একদম স্বচ্ছতা দিয়ে বলা যে আমি এইটুকু করতে পারবো, এইটুকু করছি, এখানে আমি করোনার চাইতেও বেশি শক্তিশালী, আমি অমক তমক এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। আর বিজ্ঞান ভিত্তিক ভাবে কাজ করতে হবে। আপনি 13,000 টেস্ট করে বলতে পারেন না সংক্রমণের রেট। 65 আপনার 160 মিলিয়ন লোকের, আমেরিকার অর্ধেক জনসংখ্যা আমাদের। আপনি কেমন করে বিশ্বাস করবেন? ঠিক আছে, আমাদের দেশে কো ইমিউনিটি বলে একটা কথা আছে। হ্যাঁ, আমাদের অনেক লোকের আগেও সংক্রমণ হয়েছে, তার জন্য ইমিউনিটি থাকার জন্য অনেক দেশে দেখা যায় যে রোগ সংক্রমণের কম। কোনো অসুবিধা নেই, স্বচ্ছ হন, সবাইকে বলুন যে এই অবস্থা, আমি এই করতে পারবো, এতটুকু আমার ক্ষমতা আছে, দেখবেন মানুষ সম্মান করবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যস্ত সময় দেওয়ার জন্য। আর প্রয়াস দর্পণ বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং আপনি আজকে আমাদের প্রথম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জিন্না ভাই, কৃতজ্ঞতা। এবং এই বিজয়ের মাসে আপনাকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাকে নিয়ে বা আমরা যারা মুক্তিযোদ্ধা আছেন বাংলাদেশে তাদের নিয়ে অহংকার গর্ব করি। ধন্যবাদ জানাচ্ছি। আমি যাবো এখন বিএনপির কেন্দ্রীয় নেতা
সাবেক সাংসদ, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট নওয়াজ আলী আলিয়াপাকে যাব। আলিয়াপা যে কথাগুলো বলছিলেন, বিশেষ করে আমাদের জিন্না ভাই, যারা আমরা প্রবাসীরা, আমরা প্রবাস থেকে বাংলাদেশকে যেভাবে দেখি, সেই কথাগুলো উনি আসলে বলছিলেন। আমরা যারা প্রবাসীরা আছি, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি, বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের সুখবর দেখতে চাই। যেমন আজকে পদ্মা সেতু কাজ মানে বসানো শেষ হয়েছে, আমরা অনেকেই আনন্দিত। কিন্তু সাথে সাথে আমরা যখন দেখি বাংলাদেশে দুর্নীতি, বেকার সমস্যা, মানুষের খারাপ অবস্থা, তখন আমাদের অনেকেই কষ্ট পাই। কি বলবেন আপনি? আজকে পদ্মা সেতুর ব্যাপারে আমরা কিন্তু মানে পদ্মা সেতু হোক, এটা শুধু আওয়ামী লীগের মানে নেওয়াজ ভাইরা যে চেয়েছে এটা কিন্তু নয়। এখানে একটা ভুল বোঝাবুঝির অবকাশ আছে। পদ্মা সেতু, এদিকে আর একটা গলন্দ, নেওয়াজ ভাই যে পথ দিয়ে বাড়িতে যান, পাটুরিয়া, গলন্দ, এখানের একটা সেতু, এগুলো বিএনপির আমলেই কিন্তু প্রস্তাবিত ছিল। এবং তখন ওই সময় আপনি জানেন যে ওই সময়ে ওই পদ্মা সেতু করার জন্য যে বরাদ্দ ছিল সেটা হলো ৮,০০০ কোটি টাকা। এইটা কিন্তু বেড়ে ক্রমশ যখন পদ্মা সেতু প্রথম শুরু করা হলো তখন এটা 10,৮০০ কোটি টাকায় গিয়েছিল। এবং সর্বশেষ আমার কাছে যে তথ্য আছে সেটা হলো 2018-তে এটা 39,০০০ কোটি টাকা পর্যন্ত ব্যয় দেখানো হয়েছে। এতদিনে নিশ্চয়ই সেটা আরো অনেক হয়েছে। কথা সেটা নয়, কথা হলো উন্নয়ন, একটি দেশের উন্নয়ন কে না চাইবে? দেশের নাগরিক হিসেবে দেশ উন্নয়ন হচ্ছে, এটা তো সবারই চাওয়ার বিষয়। আমাদের কথা স্পষ্ট যে উন্নয়নের নাম করে যে মেগা প্রজেক্টের মেঘা দুর্নীতি, ওই জায়গাটাতে আমরা মানে দৃঢ়ভাবে প্রতিবাদ করতে চাই যে এইভাবে দুর্নীতি এবং সকল দুর্নীতির সাথে, দুঃখজনক হলেও সত্য, সকল দুর্নীতির সাথেই কিন্তু আওয়ামী লীগের মানে অঙ্গ সংগঠন বলেন, আওয়ামী লীগই জড়িত, তারাই জড়িত। এইখানে হলো আমাদের আপত্তির জায়গা। এই যে টাকা, এই যে আমি এতক্ষণ যে মোরালের টাকার একটা বললাম, যমুনা টিভির আর আমাদের সময় পত্রিকার যে একটা মানে জরিপ আপনাকে জানালাম এর আগের বার, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই মোরালটাকে আরো ভালো, আরো দৃষ্টি নান্দনিক করে তোলা যেত যদি এখান থেকেও টাকা খেতে হয়। এই প্রত্যেকটা স্তরে এমন ভাবে তারা তাদের চরিত্রকে এমন ভাবে তৈরি করে নিয়েছে যে দুর্নীতি ছাড়া আওয়ামী লীগ কথাটা মানে যায় না। মুদ্রার এপিঠ আর ওপিঠ। আজকে বেগম পাড়ায় যারা বাড়ি বানাচ্ছে তাদেরকে দেখেন, আজকে যেভাবে আজকে যারা প্রবাসী ভাই রয়েছেন, যে আমাদের জিন্না ভাই, ডাক্তার জিন্না ভাই দেশকে ভালোবাসেন, সেজন্য তার একজন যে ডাক্তার, সে কিন্তু ফিল করে যে বাংলাদেশেই 150 জন ডাক্তার এই কোভিড-19 মারা যায়। এটা উনি কেবল ফিল করে এই প্রোগ্রামে এই ওপেন বললেন। কিন্তু আমি বন্ধুরা তা কখনোই বলেন না যেটা আমরা বলি। আমরা যেখানে দুর্বলতা রয়েছে সেই জায়গাটাতে বলি। এবং বরাবরই আমি যেটা দেখেছি যে নিয়াজ ভাই একটা কথা বলেন যে আপনি বিরোধী দলের, তাই আপনাকে এই টক শোতে আসলে তো কিছু বিরোধিতা করতে হয়, তাই আমাদের আর্লিয়াপা কিছু বিরোধিতা করে। ব্যাপারটি একদমই নেওয়াজ ভাই সেরকম নয়। আপনি যেভাবেই বলেন না কেন, ব্যাপারটি যদি মনে করে থাকেন যে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, একদমই না। আমি তো আপনার ওই চোখটা দেখতে চাই যে আপনিও এই অসঙ্গতি গুলো আমার আগে বুঝতে পারেন এবং দেখতে পারেন, কিন্তু আপনারাও সেটা দেখেন না। আজকে দেখেন যে বিরোধী দল, এটা ঠিক নয়। হেফাজত ইসলামী নিয়ে আপনি কথা বলেছেন, এর আগে বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা। আমি একটু করে আপনার অনেক পয়েন্ট তো অল্প অল্প করে একটু যা ঢুকেছি। এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বেড়ান, কিন্তু আপনারা কি, আপনি কেন, বাংলাদেশের আপামর জনসাধারণ জানে। আজকে এখানে মাসুদা রাশিদ চৌধুরী আপা আছেন, অনেক সিনিয়র মানুষ। আজকে যারা শুনছেন তারাও অনেক বিজ্ঞ শ্রোতায়। আমি জানি এই প্রোগ্রামের যারা শুনেন তারা সবাই অনেক বিজ্ঞ মানুষরা এই প্রোগ্রামটি দেখতে থাকেন। তো এইখানে আমার কথা হলো যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেটাও তো সেই 70 সালের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য গণতন্ত্রকে পাশ কাটিয়ে গিয়েছিল শাসক গোষ্ঠীরা, তদানীন্তন শাসক গোষ্ঠীরা। তখনও কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তথাপিও আমাদেরকে সেই প্রধানমন্ত্রিত্ব দেওয়া হচ্ছিল না। সেখানে তো সূচনা। আর সেই গণতন্ত্রকে রক্ষা করতে যেই আপামর জনসাধারণ সেদিন
যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আপনারা কথায় কথায় হেফাজতের কথা বলেন, কথায় কথায় রাজাকারের কথা বলেন। 6 নাম্বার লিস্টের 6 নাম্বার রাজাকারের সাথে ফরিদপুরে আত্মীয়তাটা আপনারাই সবচেয়ে আগে করেছেন। সবচেয়ে আগে বাংলাদেশের কলঙ্কজনক অধ্যায় সবচেয়ে আগে নুরু রাজাকারের হাতে জামালপুরের প্রথম গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন আপনারা আওয়ামী লীগ সরকাররা। অতএব ওই দিকগুলা ভুলে যান। আপনারা একটা মাগুরার উপনির্বাচন নিয়ে যেটা করেছেন, আপনাদের লজ্জা থাকার কথা যে 2014-তে যে নির্বাচনটি করেছেন 154 জনই বিনা ভোটের এমপি। এটা হয় নাকি? সংবিধানের বিরোধী। এটা সংবিধানে স্পষ্ট করে 65-2 ধারায় বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। সেই জনগণকে সরাসরি সক্রিয় ভূমিকার মাধ্যমে মানে ভোটদানের মাধ্যমে সরকার গঠন করতে হবে, কিন্তু 154 জন বিনা ভোটে। এই যে অসঙ্গতি, আমি কিন্তু বরাবর এই অসঙ্গতিকে অপছন্দ করি এবং ওই জায়গাটাতে আমি সবসময় কথা বলি। আপনি বলেছেন যে দেখেন যে এই উন্নয়ন হয়েছে বলে, সবসময় উন্নয়ন তো হয়েছেই, না হলে কি একজন এমপির আপনার মতো এমপিরা হয়তো মানে করেনি, সেজন্য আপনি ভালো মানুষ। কিন্তু আওয়ামী এমপিদের, সংখ্যাগরিষ্ঠ এমপিদের আজকে সম্পদের হিসেব নেন, 7,000, কোনো ক্ষেত্রে 7,000 গুণ সম্পদ বেড়ে গিয়েছে। আলাদিনের চেরাগকেও হার মানিয়েছে। এইসব ব্যাপারে কোনো কথা কিন্তু আমরা দেখি না। আর আরো অনেক কথা বলেছেন আপনি। বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারকে মানে আমরা বয়স বাড়িয়েছিলাম, আমরা মানে ভোটের সিস্টেমটাকে আপনারা নষ্ট করেছেন। যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার নিয়ে যখন একমত হওয়া যাচ্ছিল না, তখন কিন্তু 11 জন অ্যামিকাস কিউরি কিন্তু তারা কিন্তু বলেছিল, 10 জনই বলেছিল যে এই তত্ত্বাবধায়ক পদ্ধতিটি আরো থাকতে পারে। এবং সিনিয়র বিচারকরাও কিন্তু তখন বলেছিলেন যে অন্তত শর্ট টার্ম যেই জাজমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু বলেছিলেন যে 2 টার্ম অন্তত এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা থাকতে পারে। তারপরে আলোচনা হয়ে একটা কিছু মানে ভালো কিছু বেরিয়ে আসতো। কিন্তু যখন মূল জাজমেন্ট হলো 3 মাসের মাথায়, সেই মানে অদ্ভুত ভাবে পুরা জনগণকে পাশ কাটিয়ে, এই যে 11 জন অ্যামিকাস কিউরিকে পাশ কাটিয়ে বিচারকদেরকে পাত্তা না দিয়ে, এমন কি আমার মনে আছে ওই সময়ের কথা, মানে যখন নিয়াজ ভাই বলছিলেন আমি একটু একটু করে মনে করার চেষ্টা করছিলাম যে সুরঞ্জিত সেনের মতো ওই মানে এরকম বিজ্ঞ পার্লামেন্টারিয়ান তখন কিন্তু আওয়ামী লীগের সংসদীয় কমিটিতে, তিনিও কিন্তু তার আন্ডারে একটি কমিটি গঠন করা হয়েছিল, তিনিও কিন্তু বলেছিলেন যে আরো তত্ত্বাবধায়ক সরকার আরো 2 টার্ম চলতে পারে। তো কোনো কিছু তোয়াক্কা না করে শুধু একজনের ইচ্ছায় অনিচ্ছায় 15তম সংশোধনের মাধ্যমে সেদিন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করা হয় এবং হাইকোর্টের ঘাড়ে, আমার স্পষ্ট মনে আছে, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করা হয়েছিল। তা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক ভাবে নির্বাচনকে পছন্দ করে না। এই 71 সালে 70 সালে সেই পাকিস্তানিরাও যে নির্বাচনটা সুষ্ঠু করেছিল, তারপরে প্রথম বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশের মাটিতে যে নির্বাচনটা হয়েছিল 73 সালে, সেখানে 300 সিটের মধ্যে 192টা সিটই সেদিন আওয়ামী লীগকে জোর করে পেতে হয়েছিল। সেদিন কুমিল্লা থেকে ভোটের বাক্স মাথায় করে মানে ভোটের বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় এনে গুনতে হয়েছিল। আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচন দিতে জানে না এবং পারে না। আওয়ামী লীগের আন্ডারে কখনোই কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি। এই 14 সালে যা ঘটেছে, এই 2008-এ যারা ক্ষমতায় ছিল একটি অগণতান্ত্রিক সরকার, আপনারা তাকে বলেছিলেন কি আপনাদের আন্দোলনের ফসল। আপনারা 86 সালে একটা স্বৈরাচার সরকারকেও বলেছিলেন যে বিবিসি কে সাক্ষাৎকারে আপনাদের পার্টি প্রধান তখন বলেছিলেন যে আই এম নট আনহ্যাপি। মানে কি আপনারা স্বাভাবিক নিয়মে স্বচ্ছভাবে যে গণতান্ত্রিক পদ্ধতির সরকার, তার থেকে আপনাদের স্বৈরাচার সরকার বেশি পছন্দ। 86-তে বেঈমান মানে জাতীয় বেঈমান হয়েছিলেন স্বেচ্ছায়, নিজেরা উপাধি দিয়ে নিজেরাই পরের দিন গিয়েছেন, কারণ স্বাভাবিক মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগ জানে না, কখনোই জানে না। আপনারা 96 সালে এসে জেনারেল নাসিমের যখন চিফ ছিল তখন একটা কু হয়েছিল, সেটাকেও সমর্থন দিয়েছেন। আর সর্বোপরি বললাম তো 2008-এ আপনারা বললেন যে আন্দোলন। ধন্যবাদ। এই কথা আমি শেষ করছি একটু। এই কথাগুলো বললে আমাদের খারাপ লাগে। আর ভাস্কর্য নিয়ে আপনি বলেছেন আর্লি আপা কেন ছাত্র নেতা কয়েকদিন আগে এক
ছাত্র নেতাকে আমাদের রকিবুলের সাথে আপনার কথা হয়েছিল, সেখানেও আপনি উত্তর পাননি এবং কোন রকম আমরা কেমন যেন পাশ কাটিয়ে যাওয়ার বিষয় নয়। এটা ভাস্কর্য তৈরি করবেন, বাংলাদেশের বহু ইসলামিক রাষ্ট্রে ভাস্কর্য আছে। এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এখন ভাস্কর্য তৈরি নিয়ে যে হোলি খেলা খেলছেন এই যে হেফাজতকে নিয়ে, এটা কেবলমাত্র দেশের মানুষকে অন্যদিকে টান নেওয়ার জন্য। যেদিন নির্বাচন হলো 2018 উপনির্বাচন এই ঢাকাতে, সেদিন আপনারা গাড়ি পোড়ালেন এবং যে ছেলে ধরা পড়লো সেই ছেলে হচ্ছে ছাত্রলীগের ছেলে। আপনারা পুরা সামাজিক থেকে সেটা সরিয়ে ফেলেছে। এই যে আপনারা দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই কাজগুলি ক্রমাগত করে যান। আমার মনে আছে তখন হেফাজতের হুজুরকে আমরা তখন কোথাও দাঁড়াতে পারতাম না, একটা মানববন্ধন করতে পারতাম না, আর তখন হেফাজতের মানুষগুলা বানের পানির মতো ঢাকায় এসে যে ঢুকলো, তারা কোনো বাধা পেল না। শুধু তেতুল হুজুর বলে যে বয়ান তুললেন, সেই তেতুল হুজুরকে মহাসমাবেশে আদর করে আপনারা হেলিকপ্টারে করে পাঠিয়ে দিলেন, শুধু উনি ছাড়া। কারণ সেদিনের ওই সমাবেশটা আপনারা এজন্যই করতে দিয়েছিলেন, বহির্বিশ্বকে আপনারা দেখাবেন যে এই দেশ জঙ্গি, আর জঙ্গিদেরকে শুধুমাত্র আওয়ামী লীগই পারে মানে দমন করতে। সুতরাং আওয়ামী লীগকে রাখার প্রয়োজন আছে, এটা আপনাদের বদান্যতা, আপনাদের মানে প্রভু দেশগুলাকে খুশি রাখার একটা পায়তারা ছাড়া আর কিছুই না। সেই হেফাজতের ছেলেই আজকে এই মামুনুল হক, তারা আজকে এই যে আন্দোলনটা করছে, এবং আমরা কিভাবে বিশ্বাস করি যে এই আন্দোলনটা আপনারা করাচ্ছেন না এবং এটার পিছনে আপনাদের আরো কোনো মানে লুকায়িত আছে। হেফাজতদেরকে আপনারা সোহরাওয়ার্দীর মতো উদ্যানে সভা করতে দিয়েছিলেন, অথচ আমাদের মানববন্ধন করতে দেন না। এই হুজুর সম্প্রদায়কে ডেকে এনে আদর করে আপনারা সোহরাওয়ার্দীতে মিটিং করতে দিয়েছিলেন, কারণ তারা আপনাদেরকে উপাধি দিবে কওমি মাতা। এইটা শোনার জন্য অস্থির হয়ে পড়েছিলেন। আপনাদের যে কখন কোথায় শান্তি, এটা বোঝা বড় মুশকিল। জনগণের শান্তি থাকুক বা না থাকুক, আপনাদের শান্তি যে কোথায়, এটাই বুঝে আমরা কুল পাই না। আজকে তেলের দাম, দ্রব্যমূল্যের দাম, আজকে নারীর প্রতি সহিংসতা, আজকে গণপরিবহনের মূল্য, সব নিয়ে মাসুদ আপা মোটামুটি কথা বলেছেন। আজকে ভাস্কর্য নিয়ে আমাদের স্পষ্ট কথা, আপনি আবারও আমি বলছি স্পষ্ট কথা, ভাস্কর্য তৈরি করেন, কোনো আপত্তি নাই, কিন্তু ভাস্কর্যের নামে যে টাকা লুট করছেন, ভাস্কর্যের নামে যে এই করোনাতে মানুষকে অবহেলা করছেন, ভাস্কর্যের নামে যে হাজার হাজার মানুষকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন। আজকে আমার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ছেলে পেলেও কি আমরা নেমেছি রাস্তায় ভাস্কর্য নিয়ে? নামিনি। আপনারা আপনার ছেলেদেরকে করোনার মধ্যে নামিয়ে দিয়েছেন। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, আর আপনারা রাজনীতি করেন শুধুমাত্র ভাওতাবাজির জন্য। আজকে দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে আজকে সঠিক পথে আসেন। আজকে একটি নিরপেক্ষ নির্বাচন দেন। আজকে ফরিদপুরের নির্বাচন নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালেন, আমি ফরিদপুরে চষে বেরিয়েছি এবং আমি জানি ফরিদপুরের সিটটা বাংলাদেশ জাতীয়তাবাদী সিটের মানে উপহার দেওয়ার জন্য জনগণ কিভাবে মুখিয়েছিল, কিভাবে বলেছে যে শুধুমাত্র যদি নিরপেক্ষ ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারো তাইলেই হবে। বরাবর বলে থাকেন যে এজেন্ট দিতে পারেন না। আমরা 3 সেট এজেন্ট প্রস্তুত রেখেছিলাম, আপনারা কিন্তু তাদের গায়ে পর্যন্ত হাত দিয়েছেন। গতকাল আমি আজকে আপনার প্রোগ্রাম থেকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানায় যে আমাদের অবিসংবাদিত নেতা, যিনি স্বচ্ছ নেতা, সেই চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গিয়েছেন। তার লাশটিকে রেখে তার কন্যাকে ওইখানে নির্বাচন করছে। আজকে নির্বাচনের মধ্যে এই মেয়েটিকে আপনারা হামলা করেছেন। আপনাদের লোলুপ, ক্ষমতায় থাকার যে লোলুপ দৃষ্টি, এটার থেকে বেরিয়ে আসুন। ক্ষমতা পেলে মানুষের ভালোবাসা পাশে রাখুন। ক্ষমতা জোর করে হয় না। এই জোর করে ক্ষমতা নিচ্ছেন, নিশ্চয়ই কোনো অশনি সংকেত আপনাদের জন্য অপেক্ষা করছে। দুঃখ লাগে বাংলাদেশ আবার সেই জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশে আবার কোন যুদ্ধ আসুক,
এটা আমাদের কাম্য না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা স্বাধীনভাবে সুস্থভাবে মত প্রকাশের অধিকার চাই, ভোটের অধিকার চাই, ভাতের অধিকার চাই, কর্মসংস্থানের অধিকার চাই। আমরা নির্ভয়ে পথ চলতে চাই সকলকে নিয়ে। একটা সুন্দরতম বাংলাদেশে যে 42টা নিবন্ধনকৃত দল আছে সবাই সুন্দরভাবে একই সাথে পথ চলতে চায়। নানা মত নানা পথ যদি একসাথে না মিলে তাহলে তো রাজনৈতিক সৌন্দর্য থাকে না। শুধু শাসক এবং মন্ত্র একাই খাবো, একাই থাকবো, একাই শাসন করব, আর নিজেরা শাসক আর সকলকে শোষণ করব। এই মতধারা থেকে বেরিয়ে আসুন, চোখে ভালো দেখবেন, চোখে তখন একপাক্ষিক কিছু দেখবেন না, তখন ধন্যবাদ আলিয়াপা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সময় শেষ, প্রায় আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হবে। আমি এখন যাব, আমাদের সাথে আছেন আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য, সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা, বঙ্গবন্ধু পার্শ্ববর্তী সভাপতি জনাব মোহাম্মদ নবীন আওয়াজ। নবীন আওয়াজ ভাই অনেক প্রশ্ন রেখেছেন আলিয়াপা, সাথে একজন দর্শক বা অনেক দর্শক অনেক কমেন্টস করেছেন। একজন দর্শক একটা প্রশ্ন রেখেছেন আপনার কাছে, আপনার নাম লিখে লিখেছেন যে জামাতের নিবন্ধন কেন আপনারা আওয়ামী লীগ বন্ধ করছেন না, বা নিবন্ধন কেন আপনারা বাতিল করছেন না, এ ব্যাপারে কি বলবেন? রূপকদা ধন্যবাদ। আমার আলিয়াপা অনেক কথা বললেন, আলিয়াপা কথাগুলো যাতে শোনে, আবার ব্যস্ততা দেখি কোথাও নাও চলে যায়। আমি সর্বপ্রথম বলবো যে ফরিদপুরের নির্বাচন একেবারে লেটেস্ট যেটি, সেটা নিয়েই বলি। আসলে আলিয়াপা কেন্দ্রীয় নেত্রী হিসেবে গিয়েছেন ফরিদপুরে, আবার কামাল ইবনে ইউসুফ, আমি দেখেছি ওখানে কয়েকদিন, ওনার মেয়ে গিয়েছেন স্বাভাবিকভাবে, ওনার নেতাকর্মীরা সবাই, ওনাদের নেতাকর্মীরা সবাই স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতা গেলে আমরাও যদি কোথাও যাই তাহলে আশেপাশে সবাই যারা ছিল তারা সবাই কিন্তু বলেছে এক কথায়, আপাকে খুশি করতে চেয়েছে, ওই আপাকে খুশি করতে চেয়েছে যে নিরপেক্ষ ভোট হলেই আমরা পাশ করে যেতাম। এই আমার উত্তরটি এটি, নিরপেক্ষ ভোটের ব্যাপারটি। দ্বিতীয়ত যে কথাটি বলবো, আপনি বলেছেন জামাতের কথা বলেছেন, জামাতের নিবন্ধনের ক্ষেত্রে আমি সহজ কথাই বলি। আপনি কি জানেন 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে খুব বেশি তৎপর ছিলেন না। কেন ছিলেন না? উনি সব যদি একসাথে ধরতেন তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু 96 থেকে 2001-এর মধ্যে ওনার ব্যাপারে যত ম্যাসাকার, যত গুজব, যত নাশকতা সৃষ্টি হলে উনি কিন্তু দেশ চালাতে গেলে কষ্ট হতো। বাংলাদেশের মাটিতে নাশকতা শব্দ, আপনার গুজবের শব্দ, আর আমরা বাংলাদেশের যেহেতু ধর্মভীরু মানুষ, আমাদেরকে কিন্তু নাচিয়ে ছাড়তেন। উনি কায়দা বুঝেই করেছেন, সময় হলেই করেছেন। আর আরেকটা জিনিস হলো, যেটি আমার আপা আলিয়াপা বলেছে যে আমাদের কেন বিয়াই হলো, ফরিদপুরে বিয়াই হলো রাজাকারের পুত্র। আসলে শেখ হাসিনা কিন্তু একটা একটা করে পরীক্ষা করে দেখেছে, চেষ্টা করেছে যে বিয়াই বানিয়ে ঠিক থাকে কিনা, শেষ বেলায় ধরেছে কিনা। উনি কিন্তু ছাড়েননি কাউকে। উনি চিন্তা করে দেখেন যে কাউকে ছাড়েননি, বিয়াই হোক আর মেয়ের শ্বশুর হোক আর নাতনির নাতির সেই নানা হোক, দাদা হোক, ছাড়েননি কিন্তু। সেজন্যই বলবো যে যেটা বললেন জামাতের নিবন্ধন কেন বাতিল করা হচ্ছে না, অনেকগুলো আইন কানুনের ব্যাপার থাকে, সময় বুঝে করা লাগে। এই ধরনের অনিয়মগুলো দূর করতে হলে অবশ্যই, কারণ এখন যদি এটা করে স্বাভাবিকভাবে আলিয়াপারা কিন্তু এটাকে কাজে লাগাতে পারে। এই বিষয়গুলো চিন্তা করে করেন না। আমি চলে যাব আমাদের জিন্না ভাইয়ের কথায়। আমি সর্বপ্রথমে আমার বলা উচিত ছিল, যেটি আমাদের মাসুদ আপা বলছিলেন যে আসলে বলা উচিত হলে কোভিড নিয়ে কথা বলতে হবে, তারপরে হচ্ছে কোভিডের অবস্থা, বাংলাদেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, যে অবস্থা হচ্ছে এই অবস্থাগুলো নিয়েই আলোচনা করলে আমাদের দেশ সামনে এগোতে পারে। এমনকি এই করোনা থেকে মুক্ত হওয়ার জন্য অনেকগুলো বিষয় চলে আসতে পারে, সরকার সংশোধিত হয়। আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাদের জিন্না ভাইয়ের মতো একজন বিশেষজ্ঞ ব্যক্তি যাকে নিয়ে এসেছেন। উনি কিন্তু একটা কথা বলেছেন, চমৎকার ভাবে বলেছেন যে মানুষকে বিভ্রান্ত করবেন না, সরকারকে উদ্দেশ্য করে বলেছেন। এই কথাটি একজন বুদ্ধিজীবী, একজন ডাক্তার, একজন বিজ্ঞ মানুষ হিসেবে চমৎকার ভাবে বলেছেন। আমি মনে করি ওনাদের এই কথাগুলো কিন্তু সরকারের কোনো নীতি নির্ধারক যদি থাকে তারা এটি শুনবে গুরুত্ব দিয়ে, এমন অবশ্যই সংশোধন হওয়ার চেষ্টা করবে।
আপনি বলেন রূপকদা জায়গাটি কোথায়? এই কথাগুলো বলার দরকার আছে। আত্মসমালোচনা উনি বলেছেন, জিন্না ভাই বলেছেন যে আত্মসমালোচনা না করলে এটার পরিবর্তন আমাদের দেশের যে পরিবর্তন হবে না। এখন যদি বেশি বেশি করে পদ্মা সেতু নিয়ে বলেন জিন্না আমাদের আর্লি আপা, বেশি করে নির্বাচনের দুর্নীতি নিয়ে বলেন, তারপরে সরকারের লুটপাট নিয়ে বেশি বলেন, সরকারের যত অনিয়ম আছে অনিয়মগুলো বারবার তুলে ধরেন, তাহলে সেই জায়গায় আপনি আমাকে রেখেছেন এখানে বলার জন্য। আপনি তো বলছেন যে আর্লি আপা অনেক প্রশ্ন করলেন, উত্তরগুলো একটু দিতে হবে। তাহলে আমার উত্তর দিতে হলে অবশ্যই আর্লি আপাকে মনে করে দিতে হবে অতীতের অনেক কিছু। আর এই কথাগুলো যখন আমরা বলি করব, তখন আমাদের জিন্না ভাইয়ের মতো সমালোচনা যেটি, সরকারের কিছু কিছু ভুল ধরিয়ে দেওয়া, এই বিষয়গুলোর কিন্তু সময় থাকে না। আপনার তো আমি জানি 1.5 ঘন্টারও বেশি সময় কিন্তু আপনি টাইম দেন, সময় দেন, তারপরেও শেষ হয় না। আপনি অনেকবার অনুরোধ করে আর্লি আপাকে থামালেন, আমাকেও বললেন যে আমি আপনাকে পরে দিচ্ছি, আপনি একটু থামেন। তো আমরা থামতে পারছি না ওই জায়গাটায়। সরকারের যেটি প্রয়োজন না সেটিও বলা হচ্ছে, সরকারের দুর্নীতির কথা একটা না বলে দুটো বলা হচ্ছে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য সব কথা বলা হচ্ছে। এমনি করেই কিন্তু এই টক শোতে সরকারের সংশোধন করার জন্য, আত্মসমালোচনা করার জন্য যেই সময়টি কাজে লাগানোর কথা সেটি কিন্তু কাজে লাগছে না। সেজন্য আমি ধন্যবাদ জানাই আজকে আপনাকে যে আপনি বিশেষ করে জিন্না ভাইকে নিয়ে এসেছেন। জিন্না ভাই একটি কথা নিয়ে এসেছে যে $3 জায়গায় $5 কার ঘাড়ে পড়বে? জনগণের ঘাড়ে পড়বে। এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আর্লি আপাদের উচিত হবে এই বিষয়টিকে নিয়ে অবশ্যই তাদের আন্দোলনের কর্মসূচি থাকে। কেমন? স্বাভাবিকভাবে আপনারা একটা করতে পারেন, রাস্তায় হতে পারে হাত ধরে দাঁড়িয়ে আন্দোলন তো অনেক রকমের থাকে। আপনারা এটাও করতে পারেন 1 ঘন্টার জন্য, আমরা করেছি অতীতে, এরকম একটু করেন, মানুষ জানবে কি ব্যাপার, কেন এটি হলো। কারণটি হলো হঠাৎ করে যদি রাস্তার পাশে হাত ধরে দাঁড়ায় সরকার কিন্তু ভয় পাবে না, কারণ হাত ধরে দাঁড়াবে, এক জায়গায় হচ্ছে না, আগুন দিচ্ছে না, পেট্রোল বোমা দিচ্ছে না। তারপরে সেই আমরা জানি যে 14-15 সালে কি ঘটেছে। 14 সালে আমি রূপক দাসকে বলে ফেলি আমার ব্যাপারে, বারবার আলিয়াপা বলছেন, আলিয়াপা ভাবছেন যে আমি আবার সেই 154 জনের মধ্যে একজন এমপি ছিলাম কেন 14 সালে। আমি আলিয়াপাকে মনে করিয়ে দিই, আমার নির্বাচনের আগে আমার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমি যশোর এয়ারপোর্টে যে 3টা মোটরসাইকেল ভাড়া করেছিল আমার ছেলেরা, সেই মোটরসাইকেলের মধ্যে আমার হেলমেট পরা ছিল। আমি মনোনয়নপত্র জমা যেতে পারছিলাম না। আমি এসপি সাহেবকে প্রশ্ন করেছিলাম, উনি ফোন করেছেন আমাকে যে আপনি কোথায় আছেন? আমি বললাম যে এয়ারপোর্টে আছি। তো বলছে আপনি সাবধানে যাবেন, কারণ রাস্তাঘাটে যেভাবে নাশকতা হচ্ছে, এই নাশকতাকে বন্ধ করতে হলে ফোর্স দিয়ে আপনাদের মতো ক্যান্ডিডেট যারা হচ্ছেন, যারা মনোনয়নপত্র জমা দিবেন, তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, আপনারা আপনাদের সাবধানতার সাথে যাবেন। আমি আমার সাবধানতা রক্ষা করে মোটরসাইকেলে হেলমেট পরে আমি গিয়েছিলাম, মনোনয়নপত্র সাবমিট করেছিলাম, ভোট করেছি। ভোটের সময় আমার স্পষ্টতই মনে আছে যে পরিমাণে তাণ্ডব হয়েছে নির্বাচনকে পণ্ড করার জন্য, নির্বাচনকে বন্ধ করার জন্য, আমার ওখানে 20টি কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমার ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে 150টি বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে। তাহলে বলেন, আমি যে নির্বাচনটি করলাম সেই নির্বাচনে আমার ওখানে, যেখানে আমি জানি যে প্রায় 3.5 লাখ ভোট, এখন তখন হয়তো 3 লাখ ভোট ছিল, আমি ভোট পেয়েছিলাম মাত্র 48,000 ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। আমি তো চেয়েছিলাম যে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই ভোটে আমি অংশগ্রহণ করব, অংশগ্রহণ করলে স্বাভাবিকভাবে আমি নির্বাচিত হব, আমার একটা আশা ভরসা ছিল। কিন্তু আপনারা যে তাণ্ডবটি করেছিলেন, আপনারা যে নাশকতা সৃষ্টি করেছেন, মানুষের যেই ভয় ভীতি দেখিয়েছেন, সেই ভয়টি এখনো মানুষের মধ্যে আছে। আর আছে বলেই আপনি যে কথাটি বলছেন, বলার সুযোগ পাচ্ছেন, বারবার এটি হবে। আপনারা নির্বাচনের মুখী হন, নির্বাচনে এগিয়ে আসেন, মানুষকে বিশ্বাস অর্জন করান। আপনারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মানুষ হত্যা করে পিছনে দরজাতে ক্ষমতা আসতে চান না, এরকম বিষয়গুলো নিয়ে আসেন। আমি পাশাপাশি আরেকটি কথা বলবো, যে ভাস্কর্যের কথা বলেছেন আমাদের জিন্না ভাই, যে উনি বাংলাদেশে একটি ঘটনার কথা বলেছেন যে আবার কিনা শুরু হয়ে গেল, মুখ ফুসকে হোক আর যে কোনো প্রকার হোক, বলে ফেললেন কিনা জিন্না ভাই যে সেই সময় ভাস্কর্য ভাঙ্গা নিয়ে যে ঘটনা উনি দেখেছেন, দেখে কিন্তু উনি ভয় পেয়েছেন, শুরু হয়ে গেল কিনা। তাহলে তৎকালীন সময়েও কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছিল। জিন্না ভাইয়ের মতো একজন সচেতন মানুষ যদি মনে করে যে এটি
শুরু হয়ে গেল কিনা। তাহলে সারা বাংলাদেশে আমরা 50 বছরের মধ্যে এই আতঙ্কের মধ্যেই কাটাচ্ছি। যদি কোনো কারণে একটা শ্রেণী এই ধরনের ভাস্কর্য ভাঙচুর শুরু করে, এটা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পরে চলে যেতে পারতো। অবশ্যই আমরা জানি সুফিয়া কামালের ভাস্কর্য, আমরা জানি বিশেষজ্ঞ অনেক ব্যক্তির ভাস্কর্য আছে, অনেক আমরা পাকিস্তানে যে ধরনের ভাস্কর্য দেখি, আমরা মালয়েশিয়ায় যে ধরনের ভাস্কর্য দেখি, অবশ্যই সেখান থেকে শিক্ষা নেওয়ার মতো ভাস্কর্য। এই ভাস্কর্যগুলো কিন্তু আসলে এদেশে ধর্ম পরিবর্তন করার জন্য, এগুলো হচ্ছে ইতিহাস জানান দেওয়ার জন্য, মানুষকে জানান দেওয়া, মনে রাখার জন্য। এই ভাস্কর্য কিন্তু কোনো কারণেই এদেশে হিন্দু হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে বা হিন্দু খ্রিস্টান ভরে যাবে এর জন্য না। আরেকটি কথা আমার আপা বলেছেন যে এই ভাস্কর্য নিয়ে নাকি আওয়ামী লীগ রাজনীতি করে। আওয়ামী লীগ আপা দেখেন, আপনারা গত মাসে ধর্ষণের ব্যাপার নিয়ে যেভাবে আতঙ্কিত করেছেন, আমরা যে ভয়তে ছিলাম, কিন্তু করিনি, যেটা ঘটেছে সেটা বলেছি। আমরা তো পত্রিকা ছাড়া কথা বলিনি, আমরা তো মিডিয়া ছাড়া কথা বলিনি। আমি শেষ করি আপা। আপনারা যেভাবে শুরু করেছিলেন আমরা ভয় পাচ্ছিলাম যে কোনো মেসাকার শুরু হয়ে যায় কিনা, এই গুজব দিয়ে মেসাকার করে নামিয়ে ফেলা হয় কিনা, যে কারণে সেই সময় কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ভিতরে একটা আতঙ্ক ছিল। আজকে দেখেন সেই ধর্ষণের বিষয়টি একেবারে টোটালি নাই, ভাস্কর্য নিয়ে কয়েকদিন চলছে। এখন আপা বলতে চাচ্ছে আমাদের ছেলেরা মাঠে নেমে গিয়েছে ভাস্কর্যের ব্যাপার নিয়ে। আপা আমরা যদি মাঠে না নামি, আমরা সংগঠন করি, এই আওয়ামী লীগ করি, আপনি যেটি বলছেন আওয়ামী লীগে কেউ হয়তো দুর্নীতি করছে, আমরা কেউ আবার পদ পাচ্ছি, সম্মান পাচ্ছি, আমরা হয়তো দুর্নীতি করতে পারি না, আমরা আমাদের মতো চলার চেষ্টা করছি। সব মিলে আমরা যে সুযোগ সুবিধা ভোগ করছি এই দলটিকে সামনে রেখে, এই দলের ক্ষমতায় থাকার কারণে, স্বাভাবিকভাবে আপনি বলেন ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা মানি বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য ভাঙিনি। আপনি কি বলেন যে ভাস্কর্য বাকি থাকতো না যদি আমরা মাঠে না নামতাম? আমরা অবশ্যই জানান দিয়েছি আপনাদেরকে যে আমরা আওয়ামী লীগ, আপনারা একটা কথা কিন্তু বলে বেড়ান যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সরকারের প্রতি খুশি না, তারা যদি কোনো কারণে মাঠে নামে তাদের লোকজন নামবে না। আমরা আপনাদেরকে জানান দিলাম যে আমরা মাঠে নামি কিনা, নামতে পারি কিনা। আমরা সেটি মাঠে নেমে আমরা দেখিয়ে দিলাম যে আমরাও কিন্তু প্রস্তুত আছি, আসেন। সেই কারণে হয়তো আমরা বিক্ষোভ করেছি, আন্দোলন করেছি, আমরা ভাঙচুর করিনি। একটা রিক্সাওয়ালাকে কিন্তু আমরা সাইড দিয়ে মিছিলটির জন্য আমরা মিছিলটি থামিয়ে দিয়েছি, রিক্সাওয়ালার সামনে এগিয়ে যাক তারপর আমরা যাব। আমরা কিন্তু ভাঙচুর করিনি, আগুন দিইনি, আমরা তাণ্ডব করিনি, আমরা আতঙ্ক সৃষ্টি করিনি। আমরা যদি সৃষ্টি করি সাধারণ মানুষ যাবে কোথায়? আপনারা করেন, জামাত ইসলাম করে, হেফাজত ইসলাম করে, তাহলে আমরাও যদি করি তাহলে মানুষ যাবে কোথায়? এই কারণে আমরা এইভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করি। এই বাংলাদেশে অতীতে অনেকবার হয়েছে, আমরা এখনো করে যাওয়ার চেষ্টা করছি। আমি আলিয়াপাকে একটা কথা বলবো। আলিয়াপা, এখানে আসলে অনেক কথা এসেছে, কথাগুলো বলার দরকার ছিল, তারপর আমি বলবো। আপনি 1991 সালের পরবর্তীতে যে উপনির্বাচন, মাগুরার উপনির্বাচন, আপনার মনে পড়ে না আপা? আসলে আপনারা যারা বিএনপি করেছেন, জাতীয় পার্টি করেছে বা অন্য দলগুলো ক্ষমতায় ছিল, তাদের সময় কিন্তু নির্বাচন হয়েছে। সেই সময়ের নির্বাচনের যে অনিয়ম, সেই অনিয়ম থেকেই হয়তো আমাদের অনেক নেতাকর্মীরা অনিয়ম করার চেষ্টা করে। সেই সময়ের অনেক দুর্নীতি থেকে আমাদের নেতাকর্মীরা হয়তো দুর্নীতি করার চেষ্টা করে, হয়তো দুর্নীতি করেছে, কিন্তু যারা করেছে তারা কি মাপ পেয়েছে? আপনি দেখেন, আপনি তো কিছুদিন আগে গত মাসেই সম্রাটের কথা বললেন কয়েকবার, আপনি কিন্তু পাপিয়ার কথা বললেন। আপা, এই পাপিয়ার কি বাংলাদেশে আজ থেকে সৃষ্টি হয়েছে? দীর্ঘদিন থেকে এই সম্রাটরা, এই যে আজকে জিকে শামীমের কথা বলেন, জিকে শামীমরা সব জায়গায় সেট, সব জায়গায় ফিট। আপনি সেই ধরনের অনেক মানুষ আছে দুর্নীতি করার, আওয়ামী লীগের মধ্যেও আছে, আমি অস্বীকার করব না। আর যারাই থাকুক না কেন, আমরা যতটুকু জানি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো চিন্তা করে নিজেকে নিয়ে, অবশ্যই চিন্তা করে। কারণ মালয়েশিয়া 22 বছর লেগেছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো 10 থেকে 15 বছর লাগতো, কিন্তু সেই সুযোগটি আপনারা দেননি। যারা 71 সালের সেই পাকিস্তানের প্রেতাত্মা, যারা পরাজিত শক্তি, তারাই কিন্তু ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তার সাথে অবশ্যই আপনার দলে যারা শেল্টার পেয়েছিল, আপনি বলেন এই ডালিম রশিদরা, তারা কোথায় এসেছিল বাংলাদেশে, কাদের কাছে শেল্টার পেয়েছিল? এই শেল্টার গুলো কিন্তু অতীত অনেক কিছু মনে করিয়ে দেয়। আওয়ামী লীগ কিন্তু শুধু শুধু
শোনেন, শেখ হাসিনার মতো একজন মানুষ পাইছি বিধায় আমরা মনে করতে পারি আগামী দিনে ওই যে কথাটি আমার জিন্না ভাই বললেন, যে আমরা এই টক শোতে এসে আত্মসমালোচনা যদি করতে পারি, আমার দলের ব্যাপার বলতে পারি, আমরা ভাস্কর্য নিয়ে কথা না বলতে বলি, দর্শন নিয়ে বারবার কথা না বলি, সরকারের কথা বারবার একটা কথাকে সত্য মিথ্যা মাখিয়ে বেশি না বলি, তাহলে আমি অতীত মনে করব না। আর অতীত মনে না করলে স্বাভাবিকভাবে কিন্তু আমরা আত্মসমালোচনা করতে পারি। অবশ্যই এই টকশোর মধ্য দিয়ে সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে আমরা বাংলাদেশকে একটি ভালো একটি দেশ, উন্নত একটি বাংলাদেশ করতে পারি। সেই জায়গাটিতে আমরা আসি। আমরা অন্তত চিন্তা করি যে মিথ্যা তথ্য উপাত্ত, আপনি বলেন যে আমি এই যে কথাটা একটু আগে বলেছিলাম যে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে কার কাছে যাবে? বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ মানুষ। আপনাদের সাংবাদিক বন্ধুরা, আপনাদের বুদ্ধিজীবীরা, আপনাদের মুক্তিযোদ্ধারা সবাই মিলে বসেও যদি বলে, সবাই সিদ্ধান্তে আসবে না বেগম খালেদা জিয়া পারবেন না। আবার ঠিক বলবে কার কথা? তারেক জিয়া ভাইকে নিয়ে আসা হোক। তারেক জিয়া ভাই এমন ভাবে পরিবেশ সৃষ্টি করতে পারে, আপনারা ক্ষমতায় আসতে পরে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে কিন্তু ক্ষমতায় থাকা লাগবে না, কারণ উনি চাইবে একবারে টোটালটাকে দখল করে ফেলতে। সহনীয় বলে একটি কথা আছে, আপা, সহনীয় জায়গাটিতে থাকতে হবে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালে উনি ক্ষমতায় আসার পরে সাথে সাথে কিন্তু উনি কিছু মানুষকে ম্যাসাকার করতে পারতেন। বাংলাদেশে কিন্তু তারা ছিল, তাদের কিন্তু সাথে সাথে নেতাকর্মীদের দিয়ে তাদের ধরে কিন্তু ওই শাস্তির জায়গায় ফেলে করতে পারতেন, কিন্তু উনি আইনের আশ্রয় নিয়েছেন, আইনের মাধ্যমে এগিয়েছেন। আজকে কিন্তু এই জায়গায় চলে আসতে পেরেছেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের ব্যাপারে হাত দিয়েছেন। আসলে আমি যে কথাটি বারবার বলি, আজকেও বলি, এই বাংলাদেশের মাটিতে আপনারা অবশ্যই জানেন আপা, আপনারা জাতীয় পার্টি, জাসদ, অন্যান্য সব দল মিলিয়ে 50% মানুষ শুধু রাজনীতি করি, জোর বেশি ধরলেও আমি 30 থেকে 40 বলবো। আর বাকি 50% মানুষ কিন্তু নিরপেক্ষ, একেবারে জিন্না ভাই থেকেও নরম সরম, যারা টোটালি রাজনীতি বোঝে না। তারা শুধু করে কেমে খায়, সারাদিন পরিশ্রম করে রাত্রে এসে ঘুম দেয়, আবার সকালবেলা দোকানে ঢুকে। তারা রাজনীতি বুঝতে চায় না। সেই মানুষগুলো কিন্তু চিন্তা করে, সেই মানুষগুলো কিন্তু বিবেচনা করে, তারাই কিন্তু বলে আমরা ভালো আছি, শেখ হাসিনার আমলে ভালো আছি, আমরা ভালো থাকতে চাই। আমরা অনেক ভুল থাকলেও সেই ভুলগুলো তারা কিন্তু ধরতে চায় না। সেই কারণে আপনারা পারছেন না, আসেন অনর্থক মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে সরকারকে ভুল না ধরিয়ে আপনারা আসেন, সঠিক তথ্যগুলো আপনারা নিয়ে এসে সরকারকে ধরিয়ে দেন, সরকার সংশোধন হবে, আপনারাও শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে আগামী দিনে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। তা না হলে বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টি কিন্তু ক্ষমতায় ছিল, অনেক জনপ্রিয়তা নিয়েছিল, আপনারাও ছিলেন। আপনারা আগামী দিনে কোন জায়গাটিতে যাবেন, আপনাদের চিন্তা চেতনা, আপনাদের বিশ্লেষণ, আপনাদের মন্তব্য সমালোচনা, আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের সবকিছু দিয়ে আপনারা সামনে আগান। আমার মনে হয় আপনারা যে জায়গাটিতে যেতে চান, যদি আপনারা সঠিক থাকেন, সুন্দর বিশ্লেষণ করেন, আত্মসমালোচনা করতে পারেন, আপনারা মানুষকে যদি শান্তি দিতে চান, আপনারা যদি সেই আতঙ্কের দিকে ঠেলে না দিতে চান, বা এই ধরনের মানুষ যদি বিশ্বাস কনফিডেন্স আনে, তাহলে আগামী দিনে অবশ্যই আপনারা ক্ষমতায় আসতে পারবেন। তা না হলে কোথায় যেতে পারেন ঠিক সে বিষয়টি আমি জানি না। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। জিন্না ভাইকে ধন্যবাদ, আরডি আপাকে ধন্যবাদ। ভোটের সিস্টেম চেঞ্জ করেন, তাহলেই ক্ষমতা আসা যাবে। ধন্যবাদ জানাচ্ছি। ভোট হচ্ছে ধন্যবাদ সাবেক সাংসদ যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি নবীন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, আমি যাবো আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে। আমি একটু মাসুদ আপার একটু অনুরোধ করে একটু আনমিট করতে হবে মাসুদ আপা। এর ভিতরে আমি আগামীকালকে প্রোগ্রামটা আমি বলে নিতে চাই। আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টা, 21 বিকাল 3টা আমাদের প্রোগ্রাম। বিষয় হচ্ছে সমসাময়িক বাংলাদেশ। আমাদের অতিথি থাকবেন জনাব মতিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডেন্ট সদস্য জাতীয় পার্টি, বিরোধী দলের চিফ হুইপ ও সাবেক প্রতিমন্ত্রী। আগামীকাল আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রুবিনা আক্তার মীরা এমপি, মহিলা আসন 28, বেসরকারি বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। বিএনপির পক্ষে থাকবেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি। আমাদের প্রতিদিনই আমরা কোভিড নিয়ে কথা বলি। আমাদের জন্য ডাক্তার রাখি, ডাক্তার হিসেবে থাকবেন ডাক্তার লেলিন চৌধুরী, চেয়ারম্যান হেলথ এন্ড হুপেজ হাসপাতাল। আগামীকাল অনুষ্ঠান দেখা আমন্ত্রণ রইল। আমি যাবো একটু মাসুদ আপার কাছে। মাসুদ আপা একটু আনমিট করতে হবে প্লিজ, অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে। মাসুদ আপা একটু আনমিট করতে হবে।
জি মাসুদ ভাই, আমরা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে প্লিজ। জি শুনতে পাচ্ছেন এখন? জি 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 হ্যাঁ, হ্যাঁ জি জি। আজ 10 ডিসেম্বর, আর 6 দিন পর 16 ডিসেম্বর মনে পড়ে আমার অবদান স্বাধীনতার সংগ্রামের। এই দেশ স্বাধীন করেছিল বীর মুক্তিযোদ্ধারা। অপেক্ষা করছি আগামী বছর 50তম স্বাধীনতা দিবস পালনের, অনেক অনেক অপেক্ষা সেই দিন। নিজের কথা তাই বলতে চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, স্মরণ করি আমার নিজের অবদান। 1 মার্চ 1971 শিল্পাচার্য জয়নুল আবেদিনের নির্দেশে, আমার নেতৃত্বে আমরা আন্দোলন শুরু করি শিল্পীরা, বুকে স্বাধীনতা পোস্টার নিয়ে। এই যে সে পোস্টার, বুকে স্বাধীনতা লিখে আমরা আন্দোলন করেছি 1971 সালের 1 মার্চ। আমার আন্দোলন শুরু করি শিল্পীরা সকলে মুখে, এবং হরতালের মধ্যেই আমরা মিছিল করি। আমরা সব শিল্পীরা ঢাকার রাস্তায় আমরা আন্দোলন করি। আমার সাথে ছিল জনাব শাহাবুদ্দিন, রফিকুন নবী, সুলতানা কামান, শামীম শিকদার, অনেকে। স্বাধীনতার স্লোগান তুলে মিছিল করেছিলাম। পরে পাক আর্মি আমার পিছনে লেগে গেল, আমাকে পালিয়ে যেতে হলো। সেই দেশ স্বাধীনের পর যুদ্ধ বিধ্বস্ত দেশ আমি আজ 1974 সালে মানুষ করার কাজে আছি। শিক্ষকতায় নিজেকে জড়িত করেছি। আজ 48 বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছি এবং নতুন প্রজন্ম গড়ে তুলেছি। নারী উদ্যোক্তা হিসেবে এফবিসিসিআই, সার্ক চেম্বার, বিভিন্ন ডাইরেক্টর হয়ে বিভিন্ন হস্তশিল্প গড়ে তুলেছি। আমি জাতীয় পার্টির সক্রিয় রাজনীতির সাথে করছি। আমি মেম্বার অফ পার্লামেন্ট আজকে হয়েছি ঠিকই, কিন্তু আমার মেন হচ্ছে আমি সংসদ সদস্য হিসেবে দেশের কাজ করে যাব। আমি আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না, আমি সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব। একটা কথা না বললে নয়, সফলতা অর্জন করেছি, আমি ব্যক্তি জীবনে অনেক সফল হয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের এই গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে ভাস্কর্য ধ্বংস ব্যাপারে বলতে চাই। যুগ যুগ ধরে ভাস্কর্য হচ্ছে, ভাস্কর্যের মূর্তি এক না, হিন্দুরা পূজা করে, তাদের সামনে মূর্তি থাকে, এটা তাদের সম্মানের এবং ভক্তির বিষয়। কিন্তু স্ট্যাচু, এটা তো অনেক ডিফারেন্ট। এবং এই যে বিভিন্ন দেশে, এমনকি সৌদি আরবেও ভাস্কর্য রয়েছে, কিন্তু স্ট্যাচু, মানুষের বিখ্যাত ব্যক্তির স্ট্যাচু আছে সমগ্র বিশ্বে, মুসলিম দেশেও আছে। জিন্নার জিন্নার বিভিন্ন স্ট্যাচু রয়েছে পাকিস্তানে, গান্ধী স্ট্যাচু রয়েছে ভারতে, ইংল্যান্ডের স্ট্যাচু আছে। এর সাথে ফুলের ভাস্কর্য, বিভিন্ন জীবনের ভাস্কর্য, জীবের ভাস্কর্য রয়েছে। মুসলিম দেশরা কোথাও কোথাও নিষেধ করেনি। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। আজ দেশের রাজনীতি সকলের অবদান রয়েছে, যদি অনেক ক্ষেত্রে বিএনপি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে দেখি আমরা, এটা কিন্তু আমাদের ভালো লাগে না। হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশ গড়েছিলেন, কেউ কেউ তার বিরোধীর কথা বলেন। 9 বছর তিনি যত অবদান রেখেছেন তা স্মরণ করার মতন। ঢাকার বেড়িবাঁধ না হলে ঢাকার রাস্তা বন্যায় ভেসে যেত। যমুনা ব্রিজ শুরু করেছিলেন তিনি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশন তিনি তৈরি করেছিলেন। কতগুলি ট্রাস্ট করেছিলেন শিশুদের জন্য। 17টা জেলায় 64 জেলা করেছিলেন। 460 উপজেলা করেছিলেন দেশে গড়ার জন্য। হাইকোর্ট প্রত্যেক বিভাগে করেছিলেন। প্রত্যেক উপজেলা একটু করে ম্যাজিস্ট্রেট কোর্ট করেছিলেন সাধারণ মানুষের জন্য। কিন্তু সার্কের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। আজ দেশে সকলে মিলে কাজ করতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি মিলে দেশ গড়তে হবে। নিজের কাজ করা ভালো, অন্যের বদনাম করার দরকার নাই। 90-তে হোসেন মোহাম্মদ এরশাদকে জোর করে সরানো হয়েছে। ইচ্ছা করলে উনি তো রয়ে যেতে পারতেন, কিন্তু উনি সাধারণ মানুষের সবার উপকারের জন্য নেমে গেছেন। তার মানে নয় যে তাকে বাদ দিয়েছে। আজকে সবাই তাকে ডাকছে, বিএনপিও তাকে ডাকছে, আওয়ামী লীগও তাকে ডাকছে, তাকে গুরুত্ব দিচ্ছে এবং তাদের নিজের কাজে তাকে আবার ব্যবহার করছে। কারণ বলছিলেন তারা, ছাত্ররা, যে তিনি কবরে বসে হাসছেন যে আমাকে আজকে আবার আবার ডেকে নিচ্ছে। তাহলে আমাকে সরালেন কেন আপনারা? কারণ বিএনপি সকলের উপকারে, জাতীয় পার্টি সবার উপকারে আছে। চলুন সম্মিলিত ভাবে আমরা দেশ করি, তৈরি করি উন্নত স্বপ্নের আধুনিক বাংলাদেশ, যেটা আমাদের দরকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য প্রফেসর মাসুদ রশিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের অতিথি মহিলা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অনুষ্ঠান যারা দেখছেন। আমরা বিশেষ করে আমরা কোভিড এর কথা বলবো। আমাদের ইউকে এবং ইউরোপে প্রতিদিনই কোভিড এর আক্রান্ত সংখ্যা বাড়ছে, মৃত্যু সংখ্যা বাড়ছে। বাংলাদেশে শীত শুরু হয়েছে, বাংলাদেশে সে আক্রান্ত হতে পারে, আক্রান্ত সংখ্যা বাড়তে পারে, মানুষ মারা যেতে পারে। আমি অনুরোধ করবো আজকে অনুষ্ঠান থেকে আপনারা একটু সতর্ক হন বাংলাদেশে যারা আছেন, কারণ যদি আপনারা সতর্ক না থাকেন দেখা যাবে এই কোভিডে কি হতে পারে কঠিন।
কারণ আপনার মাধ্যমে হয়তো আপনার পরিবারে একজন আক্রান্ত হতে পারে, মারা যেতে পারে, বা অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। সাবধান থাকুন, ভালো থাকুন, এবং আগামীকালের অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ, সবাই ভালো থাকুন।